আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেখছো গত ক্লাসের যে আমাদের ঝাড়ু থিওরি প্রচুর কাজ দিছে। গত ক্লাসের ঝাড়ু থিওরির কারণে আজকে সবাই আমার আগে চলে আসছে। আমি লাইভে আজকে প্রতিদিন টাইম টু টাইম আসি, আজকে আমার লাইভে আসতে 3 মিনিট লেট হয়েছে, সবাই আমার আগে আসে বসে আছে। বাহ, ভালো। ওই জন্য মাঝে মধ্যে তোমার ঝাড়ু থিওরি দেওয়াটা বেটার, খুব কাজের একটা জিনিস। আচ্ছা, যারা জয়েন করছো, আমার সাউন্ড এবং ভিডিও ক্লিয়ার কিনা একটু আমাকে কনফার্ম করো তো। আমার সাউন্ড ভিডিও ক্লিয়ার কিনা একটু কনফার্ম করো। সাউন্ড ভিডিও ক্লিয়ার কিনা একটু কনফার্ম করো। সাউন্ড ভিডিও ক্লিয়ার কিনা একটু কনফার্ম করো। আর ভিডিও আটকালে সামহাও বলিও, বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির মধ্যে নেট মাঝে মধ্যে ফল করতে পারে, যদিও আমি এভরি টাইম নজর রাখবো, তাও তুমি একটু বলিও যদি ক্লিয়ার না থাকে। ওকে, যাক। তো আজকে আমরা অন্য কিছু টপিকস পড়বো। আসলে জিনিসগুলো খুবই ইজি, আমরা ইজিভাবে এক্সপ্লেন করবো ইনশাল্লাহ। তোমাদের কিছু কনসেপ্ট ক্লিয়ার করে দিব। আজকে আমরা কি পড়বো? আজকে কিন্তু অনেক কিছু পড়বো। আর আজকের পুরা যত কিছু পড়বো সব কিছু ম্যাথমেটিক্যাল, মানে যা পড়বো সব কিছু থেকে ম্যাথ আসে, এবং এখানে বেসিক, আজকে পুরোটা হচ্ছে বেসিক ক্লাস। হ্যাঁ, তো আসো প্রথমে আমরা বলি, আমরা গত ক্লাসে যেখানে শেষ করছিলাম তারপর থেকে হচ্ছে আমরা আজকে শুরু করতেছি। গত ক্লাসে আমরা কী জানি পড়ছিলাম? গত ক্লাসে আমরা অনেকগুলো ম্যাথ করছিলাম। আমরা সরল দোলন গতির ক্ষেত্রে সরণ, বেগ, ত্বরণ, তারপর হচ্ছে তার কম্পাঙ্ক, দোলনকাল, স্প্রিং, ধ্রুবক, হ্যাঁ, কৌণিক কম্পাঙ্ক, এই ব্যাপারগুলো, তারপর হচ্ছে ডিফারেনশিয়াল ইকুয়েশন, তার সমাধান, এগুলো নিয়ে আমরা প্রথম দিকে কথা বলছি। এবং ওই রিলেটেড যত ম্যাথ আছে সবগুলো ম্যাথ আমি গত ক্লাসে করাইছি, প্রচুর ম্যাথ করাইছি। এবার আজকে আমাদের নতুন টপিকস আসবে, সেটা হচ্ছে কি সরল দোলন গতির ক্ষেত্রে। ফর এক্সাম্পল একটি স্প্রিং ধরো, তো সরল দোলন গতির ক্ষেত্রে গতিশক্তি কিভাবে বের করব, বিভব শক্তি কিভাবে বের করব, মোট শক্তি, শক্তি সংরক্ষণশীলতা। তো এটা হচ্ছে আমাদের আজকের প্রথম টপিকস, একবারে খুবই ইজি। প্রথম কথা হচ্ছে, দেখো গতিশক্তি যদি তুমি বের করতে পারো আর বিভব শক্তি যদি বের করতে পারো, যদিও খুবই ইজি, আমি দেখাবো একটু পর, দুইটাকে যোগ করে দিলেই তো তুমি মোট শক্তি পেয়ে যাবা। তোমরা খুব ভালো করেই জানো, আমরা জানি এই মহাবিশ্বে শক্তির পরিমাণ নির্দিষ্ট, কোনো ধ্বংসও হয় না, সৃষ্টিও হয় না, শুধুমাত্র এক অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তরিত হয়। এর মধ্যে আমাদের অন্যতম ইম্পর্ট্যান্ট একটা শক্তি হচ্ছে, অন্যতম ইম্পর্ট্যান্ট এনার্জি ইজ মেকানিক্যাল এনার্জি বা যান্ত্রিক শক্তি। এই যান্ত্রিক শক্তির দুইটা রূপ, একটা হচ্ছে পটেনশিয়াল আর একটা হচ্ছে কাইনেটিক। এর মানে একটা হচ্ছে গতিশক্তি আর একটা হচ্ছে বিভব শক্তি। তো আমরা আসলে আমাদের সিলেবাস অনুযায়ী মোট শক্তি মানে, ইন্টারমিডিয়েটে আমরা কি বুঝি, মোট শক্তি মানেই হচ্ছে গতিশক্তি প্লাস বিভব শক্তি। কিন্তু আসলে কি গতিশক্তি প্লাস বিভব শক্তি না। যেমন এটা হচ্ছে, আমি আগে চিন্তা করতাম কি রে, আমরা যে পড়ি সবসময় গতিশক্তি বিভব শক্তি চিন্তা করতাম, প্র্যাকটিক্যালি তো গতিশক্তি বিভব শক্তির সাথে আরও অনেক কিছু থাকতে পারে। হ্যাঁ, ইভেন আমরা চারপাশে তো তোমার মনে করো যে কোনো জায়গায় বাধা যখন চিন্তা করি, ঘর্ষণ, যেমন কোনো ঘর্ষণ চিন্তা করি, তখন তো প্রচুর ঘর্ষণ থাকতে পারে। যেমন আমাদের একটা কোর্স আছে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং, সেই কোর্সটা করতে যাই আমি দেখলাম ঘর্ষণের ব্যাপারটা। যেমন একটা গাড়ি চলতেছে, আমরা প্র্যাকটিক্যালি চিন্তা করি কি, মানে আমি জাস্ট এমনি কথা বলতেছি, আমি প্র্যাকটিক্যালি চিন্তা করি কোনো একটা গাড়ি যদি এরকম হেলানো পথে চলে, যদি কোনো একটা গাড়ি চলে, তাহলে আমরা জানি হচ্ছে mg এর একটা উপাংশ নিচে দিয়ে কাজ করবে, এটা হচ্ছে একটা বাধা, রাস্তার একটা বাধা কাজ করবে। আমরা জানি শুধুমাত্র এই দুইটা বাধাই আছে, রাস্তার বাধা, ঘর্ষণ বল। কিন্তু বিলিভ মি, আরও অনেকগুলো কাজ এখানে আছে। যেমন আমরা যখন অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং পড়ি, তখন তো আমাকে প্র্যাকটিক্যালি চিন্তা করতে হয়। তো প্র্যাকটিক্যালি চিন্তা করলে তো আমি যখন যাব, তখন চারদিকে যে বাতাস আছে, এই বাতাসটাও তো আমার গাড়িকে বাধা দেয়, সেই বাতাসের ঘর্ষণ বল সেটা সব কাউন্ট করতে হয়। তো একইভাবে আমাদের এখানে আমরা মেকানিক্স যখন পড়ি, সেখানে বিভিন্ন ধরনের শক্তি আছে। এখন এই শক্তির মধ্যে আমরা শুধুমাত্র ইন্টারে যান্ত্রিক শক্তি নিয়ে আলোচনা করব, এমনিতে আরও প্রচুর শক্তি আছে যেগুলো আমাদের খুব একটা ইফেক্টিভ না। আসো এখানে তাহলে আমি যদি গতিশক্তি বিভব শক্তি দুটোকে যোগ করলে মোট শক্তি পাবো। এবার মোট শক্তি যখন বের করা জেনে যাব, বিভিন্ন পজিশনে মোট শক্তি বের করে দেখব সবগুলো সমান কিনা। যদি সবগুলো সমান হয়, শক্তি সংরক্ষণশীলতা মেনে চলে, সমান না হলে মেনে চলে না। এটা হচ্ছে আমার আজকের প্রথম টপিকস, এখনই আমরা শুরু করব। আরেকটা হচ্ছে, এরপরের টপিকস হচ্ছে স্প্রিংয়ের উলম্ব স্প্রিংয়ের দোলনকাল। অর্থাৎ কোনো একটা স্প্রিং যদি এরকমভাবে, এই যে
স্প্রিং যদি এরকমভাবে আপ ডাউন করে তার দোলনকাল, তুমি বলতে পারবে এটা তো আমরা পড়ছি, জি পড়ছি, কিন্তু বুঝি নেই, পারফেক্টলি বুঝি নেই। কারণ হচ্ছে আরও একটু ডিপে যেতে হবে। আরও একটু ডিপ মিন্স কি, আমরা এতদিন দোলনকাল যখন চিন্তা করছিলাম তখন শুধুমাত্র আমি চিন্তা করছি এই স্প্রিংয়ের ভর এম, আমাদের স্প্রিংয়ের ঝুলানো ভর এম দিয়ে। এখানে ভিতরে আরও কাহিনী আছে, আমি পড়ানোর সময় বলবো। এখন কথা হচ্ছে স্প্রিংয়ের নিজের কি কোনো ভর নাই, শুধুমাত্র এই ভরটাই তাকে টানে, তার নিজের কি কোনো ভর নাই, আছে, কিন্তু স্প্রিংয়ের ভরটা কম বিধে আমরা নগণ্য ধরে নিই। এই ঝুলানো ভরের তুলনায় স্প্রিংয়ের ভরটা কি নগণ্য, ওই কারণে আমরা ওটাকে কাউন্ট করি না। কিন্তু কাউন্ট করলে তো একটু চেঞ্জ হবে। হ্যাঁ, তাহলে স্প্রিংয়ের ভরটাকে যদি কাউন্ট করি তখন কি হবে সেটাও পড়তে হবে। আজকে আমরা সেটাও পড়বো। স্প্রিংয়ের ভর বিবেচনা না করলে দোলনকাল কেমন, বিবেচনা করলে দোলনকাল কেমন। না করলে সেটা অলরেডি আমরা জানি, তাও আবার প্রমাণ করবো অন্যভাবে, শক্তি দিয়ে প্রমাণ করব। এবার আসি হচ্ছে আমাদের, এরপর হচ্ছে স্প্রিংয়ের সমবায়। এটা আবার তোমরা তপন স্যারের বইতে পাবা না, ইসাক স্যারের বইতে পাইতে পারো। তো সেটা হচ্ছে স্প্রিংয়ের সমবায় বলতে কেমন, তোমরা রোদের সমবায় পড়ছো না, যা অনেকগুলো রোদ শ্রেণীতে থাকে, সমান্তরালে থাকে। একইভাবে আমাদের দুইটা স্প্রিং শ্রেণীতে থাকতে পারে, দুইটা স্প্রিং শ্রেণীতে থাকতে পারে, দুইটা স্প্রিং সমান্তরালে থাকতে পারে, এরকম। তো এটার স্প্রিং ধ্রুবক K1, এটার স্প্রিং ধ্রুবক K2, এটার স্প্রিং ধ্রুবক K1, এটার স্প্রিং ধ্রুবক K2। তাহলে আমাদের এই দুইটাকে নিয়ে একটা স্প্রিং বানাইলে তুল্য স্প্রিং ধ্রুবক কত, মানে এই দুইটার তো স্প্রিং ধ্রুবক K1 K2, তো তুল্য স্প্রিং ধ্রুবক কত, জাস্ট লাইক তুল্য রোধ, কিন্তু সূত্র একই না, সূত্রটা আমাদের একটু চেঞ্জ হবে। তো আমরা সেগুলোও দেখব। তো আশা করি ওভারঅল হচ্ছে এই ব্যাপারগুলো হচ্ছে আমাদের আজকের ক্লাস। তো আমি শুরু করবো কিনা বলো, সব কিছু ক্লিয়ার কিনা? এই যে আমাদের মোটামুটি সবাই জয়েন করে ফেলছে, তাহলে আমরা শুরু করে দিই, বলো আমরা শুরু করে দিই, কি বলো? এই ক্লিয়ার আছে কিনা আমাকে একটু বলো তো, যদি ক্লিয়ার থাকে আমরা শুরু করে দিব। হ্যাঁ, কেউ যদি এখন আসো তারও কোনো টেনশন নাই, কেউ যদি এখন আসো তারও কোনো সমস্যা নাই, তারও কোনো সমস্যা নেই, মাত্র আমরা শুরু করতেছি। আমরা এতক্ষণ পর্যন্ত বলছি কী কী পড়াবো, তো পড়ানোর সময় তো দেখবে আমি কী কী পড়াচ্ছি। তো তোমার ওটা নিয়ে টেনশন করার দরকার নেই। একজন বলো যে অটোমোবাইলটা কি, অটোমোবাইল মানে আবার দেখিও অটোমোবাইল মনে করে না, অটো। আমরা যদিও কোনো একটা জিনিস বলে যে বন্ধু তুমি তো অটো, মানে দ্যাট মিনস আমাদের দুইটা জিনিস আছে, একটা হচ্ছে অটো আর একটা হচ্ছে ম্যানুয়াল। অটো মানে হচ্ছে যেটা আমরা তো টিটকারি করতে ব্যবহার করি, কিন্তু ইঞ্জিনিয়ারিং ভাষায় অটো মিন্স সেটা হচ্ছে স্পেশাল অটোমেটিক কন্ট্রোল। অটো মিন্স অটোমেটিক কন্ট্রোল। আর মোবাইল মানে হচ্ছে যেটা আমাদের পরিবহন করা যায়, বহন করা যায়। আর অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংয়ে আলোচনা করা হয় হচ্ছে আমরা যে গাড়ি নিয়ে, এক কথা হচ্ছে গাড়ি নিয়ে আলোচনা করা হয়। একটা গাড়ির মধ্যে কতগুলো, এক কথা পুরো একটা গাড়ি, এই গাড়ির মধ্যে প্রত্যেকটা পার্টস নিয়ে আলোচনা করা হয়। ওই গাড়ির ইঞ্জিন সাইড নিচে যেটা আছে এটার মধ্যে প্রত্যেকটা পার্টসে কোনটা কীভাবে কাজ করে, হ্যাঁ, হুইলগুলো নিয়ে ওইখানে ব্রেক কীভাবে দেয়, আরও অনেক কিছু। তোমরা যে গিয়ার বলো, গিয়ার মানে তোমরা তো এমনি শুনো যে গিয়ার, তারপর হচ্ছে ব্রেক, বাট এগুলো কীভাবে কাজ করে, গিয়ার 1 কি, গিয়ার 2 কি, গিয়ার 3 কি, এগুলো হচ্ছে আমাদের করতে হয়, ডিজাইন করতে হয়। তো এগুলো হচ্ছে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং। তোমরা ওগুলো বুঝবা না, আসলে ওগুলো বুঝবা না। খুবই মজার একটা সাবজেক্ট, আমার খুব ফেভারিট। আমার দুইটা ফেভারিট সাবজেক্ট আছে, একটা হচ্ছে অটোমোবাইল আর একটা হচ্ছে কী বলে মেকাট্রনিক্স, মানে হচ্ছে রোবোটিক্স। এই দুইটা সাবজেক্ট মোটামুটি আমার ভালো লাগে বেশি, বিশেষ করে অটোমোবাইলটা বেশি ভালো লাগে। ইন ফিউচার কখনও যদি বিদেশটিতে যাই অটোমোবাইল নিয়ে পাল্লা থাইকা যাব। যদিও আম্মা আব্বার একমাত্র ছেলে হলে কী যে ঝামেলা, বুঝছো, বিদেশ যেতে দে না, বলে যে দেশেই থাকো। আমার আম্মার কথা হচ্ছে এত টাকা দিয়ে কি করবা। আমি আম্মারে বলি যে দেখো বাংলাদেশে ইঞ্জিনিয়াররা যদি নর্মালি জব করে, তারা স্টার্টিংয়ে খুব ভালো মানের জব যেগুলো আছে, গভর্নমেন্ট জবের কথা যদি চিন্তা করি, স্টার্টিংয়ে শুরু যখন করবে তখন হয়তো 80-90 হাজার টাকা স্যালারি পাবে, আস্তে আস্তে গভর্নমেন্ট স্কেলে বাড়বে। আর আমি যদি মনে করেন বাইরে যাই, যেমন মেকানিক্যালের সবচেয়ে ভালো সেক্টর হচ্ছে জার্মানি, টেকনোলজি খুবই ডেভেলপড। আমি জার্মানি গেলাম, ইউএসএ গেলাম, অস্ট্রেলিয়া গেলাম, কানাডা গেলাম, আমি ওইখানে যাই পড়াশুনো করব, সাথে কাজও করব, আর যখন জব করব স্টার্টিং স্যালারি হবে এরকম 4 লাখ 5 লাখ টাকা। নিজেকে তখন ইঞ্জিনিয়ার মনে হবে, কারণ পকেটে প্রচুর টাকা ঢুকতেছে। বলে যে এত টাকার দরকার নাই, দেশে থাকো, নিজের দেশে থাকো। তো অ্যাকচুয়ালি দেশেই থেকে যাব, বা বিদেশে যাওয়ার আসলে ইচ্ছা নাই। আগে ইচ্ছা ছিল, আম্মা আব্বা রাজি নেই, যার কারণে আমারও ইচ্ছা নেই। কারণ তাদের কথা হচ্ছে ছেলে বড় হইলো, মানুষ হইলো,
আজীবন যদি বাইরে কাটাই তাহলে তাদের কি হবে? আমি বলি তোমাদেরকে সব নিয়ে যাবো গা। আমার আম্মা বলে যে না, আমি জীবনও বিদেশ যেয়ে থাকতে পারবো না। বলে যে আমি গ্রাম থেকে চিটাগং গেলে, চিটাগং আমি 1 মাস থাকলে আমার দম বন্ধ হয়ে যায়, কারোর সাথে কথা বলতে পারি না, কেউ নাই। হ্যাঁ, বলে যে আর বিদেশ যাইলে তো আর কিছু না কইলাম। যার যেরকম আর কি। আচ্ছা আসো আমরা আমাদের পড়াশোনার মধ্যে ঢুকে যাই। আচ্ছা, তো আমরা প্রথমে আমাদের আজকের টপিক্সের নাম হচ্ছে সরল দোলন গতির ক্ষেত্রে শক্তি বের করব। মনোযোগ দিয়ে খেয়াল করো, সরল দোলন গতির ক্ষেত্রে শক্তি বের করব। এখন আমরা যদি তোমাদেরকে বলি, এদিকে তাকাই দেখো, কোনো একটা স্প্রিং আমাদের কাছে আছে, এখানে আমাদের এম পরিমাণ বল ঝুলানো আছে। এখন যদি আমি বলি এই স্প্রিংটাকে টানলে, মনে করো সাম্যাবস্থায় ও এরকম আছে, এই স্প্রিংটাকে টানলে আমরা এফ পরিমাণ বল প্রয়োগ করব। অ্যান্ড স্প্রিংটাকে টানলে আমরা তখন দেখব হচ্ছে এইদিকে একটা বল কাজ করে, এইদিকে একটা বল কাজ করে, এইদিকে একটা বল কাজ করে, আবার এইদিকে একটা বল কাজ করে। তো আমরা জানি এই বলটা হচ্ছে আমাদের প্রযুক্ত বল, যে বল দিয়ে আমি স্প্রিংটাকে টেনে নিয়ে আসি। আর এই বলটা হচ্ছে প্রত্যয়নী বল, যেটা হচ্ছে সে অটোমেটিক আবার আগের জায়গায় রিটার্ন করে, প্রত্যয়নী বল। তো আমরা জানি যে স্প্রিংটাকে যদি আমি এক্স পরিমাণ সরণ ঘটে, কী পরিমাণ, যে কোনো এক্স পরিমাণ সরণ যদি ঘটাই, তাহলে আমরা জানি প্রযুক্ত বলের জন্য এফ ইকুয়ালস টু হচ্ছে কে এক্স, আর প্রত্যয়নী বলের জন্য হচ্ছে এফ ইকুয়ালস টু হচ্ছে মাইনাস কে এক্স। জানো তো আমাদের প্রযুক্ত বলের জন্য যখন প্রযুক্ত বল তখন এফ ইকুয়ালস টু কে এক্স, আমরা কাজশক্তি ক্ষমতার মধ্যেও পড়ছি, এই অধ্যায়ে অনেকবার পড়ছি। আর প্রত্যয়নী বলের ক্ষেত্রে আমরা জানি এফ ইকুয়ালস টু মাইনাস কে এক্স। এটা তো আমরা জানি, কি বলো? কারণ আমাদের এখানে বল প্রয়োগ করতেছি, বল যেদিকে সরানো সেদিকে, আর প্রত্যয়নী বলের ক্ষেত্রে ওই বলটা তো উল্টা দিকে কাজ করতেছে। ওকে আচ্ছা, তো একটু ভালো করে খেয়াল করে দেখি তাহলে আমরা এখান থেকে যে জিনিসটা বুঝলাম সেটা হচ্ছে কোন একটা স্প্রিং, তাহলে আমরা এতটুকু দেখলাম। এখন আমাকে যে কাজটা করতে হবে, এই স্প্রিংয়ের শক্তি বের করব। শক্তির মধ্যে দুইটা শক্তি বের করব, একটা হচ্ছে গতিশক্তি আর একটা হচ্ছে বিভব শক্তি। প্রথমে আমি স্প্রিংয়ের বিভব শক্তি বের করব। এই স্প্রিংয়ের কী বের করব? বিভব শক্তি। সরল দোলন গতির ক্ষেত্রে আমরা বিভব শক্তি বের করব, ইপি বের করব। তো তোমরা নিশ্চয়ই বিভব শক্তির ডেফিনেশন জানো। আমরা বিভব শক্তির ডেফিনেশন বলতে কী বুঝি? বিভব শক্তি মানে কি? কোনো একটা বস্তুকে সাম্যাবস্থান থেকে সরিয়ে অন্য কোনো অবস্থানে আনলে তার অবস্থানের পরিবর্তনের কারণে সে কাজ করার যে সামর্থ্য অর্জন করে তাকে আমরা বলি হচ্ছে তার বিভব শক্তি। যেমন ফর এক্সাম্পল আমরা যদি বলি কোনো একটা বস্তু আমাদের ভূমিতে আছে, সে ভূমিতে কোনো একটা বস্তু এখানে পড়ে আছে, তাহলে আমরা বলতে পারি এটাই হচ্ছে তার সাম্যাবস্থান। এটা যদি তার সাম্যাবস্থান হয় মানে বস্তুটা ভূমিতে পড়ে আছে। এখন আমি এই বস্তুটাকে তুলে নিলাম, তুলে আমি এই জায়গায় আনলাম। তাহলে দেখো এই বস্তুটাকে তুলে আমি যে এই জায়গায় আনলাম, এটা কি এমনি চলে আসছে না, আমাকে কাজ করা লাগছে। এখন এই উচ্চতাটা মনে করো এইচ, তার ভর হচ্ছে আমাদের এম। তাহলে আমি যদি বলি এই বস্তুটাকে এতটুকু তুলতে আমার কি পরিমাণ কাজ করা লাগছে, আমার এমজিএইচ পরিমাণ কাজ করা লাগছে। এখন আমি যে পরিমাণ কাজ করছি, কাজও তো এক ধরনের শক্তি। আর আমরা তো জানি শক্তি ধ্বংস হয় না, এটা রূপান্তর হয়। তাহলে এই যে আমি কাজ করছি, কাজ করার কারণে কাজটা কোথায় গেছে? কোনো জায়গায় যায় নাই। এই জায়গায় যখন সে উঠছে, তুমি যেহেতু তাকে সাম্যাবস্থান থেকে এখানে আনার জন্য এমজিএইচ পরিমাণ কাজ করছো, অতএব ওই কাজটা তার মধ্যে কি আছে? সঞ্চিত আছে। ডাব্লিউ তার মধ্যে কি আছে? সঞ্চিত আছে। আর সঞ্চিত আছে মানে হচ্ছে এবার যদি তুমি তাকে সেখান থেকে ছেড়ে দাও, সে কিন্তু আবার আগের অবস্থানে যাওয়ার সময় এই এমজিএইচ পরিমাণ কাজ সে নিজে করতে পারবে। এই যে কোনো একটা বস্তুকে তার সাম্যাবস্থান থেকে সরিয়ে অন্য অবস্থানে নেওয়ার কারণে সে যে পরিমাণ কাজ করার সামর্থ্য অর্জন করে তাকে আমি বলি তার বিভব শক্তি। তাহলে আমি এটাকে এখান থেকে এখানে নেওয়ার কারণে সে এমজিএইচ পরিমাণ কাজ করার সামর্থ্য অর্জন করছে। দ্যাট মিনস তার বিভব শক্তি ইপি ইকুয়ালস টু হচ্ছে এমজিএইচ। এই পরিমাণ সামর্থ্য অর্জন করছে। কেন এই পরিমাণ এমজিএইচ পরিমাণ? কারণ আমি তাকে ওই অবস্থানে সাম্যাবস্থান থেকে ওই অবস্থানে নেওয়ার জন্য এমজিএইচ পরিমাণ কাজ করছি। আর আমি যেই পরিমাণ কাজ করছি সেই পরিমাণ কাজ তার মধ্যে সঞ্চিত করা আছে। এবার আসো স্প্রিংয়ের ক্ষেত্রে কি হয়। স্প্রিংয়ের ক্ষেত্রে যে জিনিসটা হয়, এই যে আমার কোনো একটা স্প্রিং মনে করো সে এই অবস্থায় আছে, এটা হচ্ছে তার সাম্যাবস্থা। কোন অবস্থা ভাইয়া? এটা হচ্ছে তার সাম্যাবস্থা। এখন একটু ভালো করে খেয়াল করো, এই স্প্রিংটাকেই আমরা টেনে লম্বা করব। এই স্প্রিংটাকে আমরা টেনে কি করলাম?
লম্বা করলাম, এই স্প্রিংটাকে এখানে নিয়ে আসলাম। তাহলে দেখো স্প্রিংয়ের সাম্যাবস্থা ছিল এটা, বর্তমানে তাকে আমি আনলাম এখানে। আচ্ছা বলো তো, একটি স্প্রিং এভাবে ঝুলে রাখলাম, তোমার কি মনে হয় সে ইচ্ছা করেই নিচের দিকে চলে যাবে হুদাহুদি? না। তাহলে এখান থেকে এখানে নেওয়ার জন্য আমাকে একটা বল প্রয়োগ করা লাগছে। কি করা লাগছে? বল প্রয়োগ করা লাগছে। এই বলটা কে করছে? আমি করছি। এই বলটা কে প্রয়োগ করছে? আমি প্রয়োগ করছি। তাহলে আমি প্রযুক্ত স্প্রিংয়ের উপর যে বলটা প্রয়োগ করা হয় সে বল সমান হচ্ছে কে এক্স। এই বল প্রয়োগ করার কারণে স্প্রিংটা কি হয়েছে? লম্বা হয়েছে, প্রসারিত হয়েছে। কি পরিমাণ প্রসারিত হয়েছে? এক্স পরিমাণ। তাহলে আমি বলতে পারি স্প্রিংটা এক্স পরিমাণ প্রসারিত হয়েছে। তাহলে এখান থেকে স্প্রিংটাকে এখানে আনার জন্য আমাকে একটা কাজ করা লাগছে কি লাগে নাই? অবশ্যই আমাকে একটা কাজ করা লাগছে। এখান থেকে এখানে আনার জন্য কাজ করা লাগছে। কত পরিমাণ কাজ করা লাগছে সেটা আমি জানি না, আমাকে একটা কাজ করা লাগছে। যেহেতু আমাকে কাজ করা লাগছে, এই কাজটা এবার দেখো স্প্রিংটাকে এখান থেকে ছেড়ে দিলে সে কি থেকে যাবে? না, সে আবার আগের অবস্থানে ব্যাক করবে, রিটার্ন করবে। রিটার্ন করার সময় সে কাজ করবে। কি পরিমাণ কাজ করবে? যে পরিমাণ কাজ আমি করছিলাম। তাহলে এটাই তার মধ্যে সঞ্চিত বিভব শক্তি না? তাহলে স্প্রিংয়ের মধ্যে সঞ্চিত বিভব শক্তি আমরা বলতেছি, স্প্রিংয়ের মধ্যে এদিকে তাকাও, স্প্রিংয়ের মধ্যে সঞ্চিত বিভব শক্তি যেটা আমরা বলতেছি সেটা হচ্ছে কোনো একটা স্প্রিংকে সাম্যাবস্থান থেকে ডিপ্লেক্ট করার কারণে আমি এক্স পরিমাণ তাকে সাম্যাবস্থা থেকে ডিপ্লেকশন ক্রিয়েট করছি। এই ডিপ্লেকশন ক্রিয়েট করার জন্য অবশ্যই আমাকে কাজ করতে হবে। আর আমি যেই পরিমাণ কাজ করলাম সেই পরিমাণ কাজ স্প্রিংয়ের মধ্যে সঞ্চিত আছে, আর সেটাই হচ্ছে স্প্রিংয়ের মধ্যে সঞ্চিত বিভব শক্তি। তাহলে এক্স পরিমাণ সরাইলে স্প্রিংয়ের মধ্যে আমাদের সঞ্চিত বিভব শক্তি কত সেটা হচ্ছে আমরা বের করব। এখন একটু ভালো করে খেয়াল করে দেখো, আমার এই কৃত কাজ বের করলে, আমার এই কৃত কাজ বের করতে পারলেই কিন্তু আমাদের সঞ্চিত বিভব শক্তি বের করা হয়ে গেছে। কৃত কাজ বের করতে পারলে সঞ্চিত বিভব শক্তি বের করা হয়ে গেছে। এই সব কিছু ক্লিয়ার আছে? আমি তো দেখতেছি একবারে ফকফকা ক্লিয়ার। কৃত কাজ বের করতে পারলে কাজ হয়ে গেছে। কি বলো? কৃত কাজ বের করতে পারলে আমার কাজ হয়ে গেছে। তাও কয়েক সেকেন্ড আমি একটু লাইনটা অফ করে আবার ওয়াইফাইটা ডিসকানেক্ট করে আবার কানেক্ট করি, তাহলে মনে হয় স্ট্রেংথ বাড়বে। তোমরা 2-1 সেকেন্ড ওয়েট করো, আটকাবে। ওকে, এখন সব কিছু ঠিকঠাক আছে তো? সব কিছু ঠিকঠাক আছে তো? সব কিছু ঠিকঠাক আছে কি না? সব কিছু ঠিকঠাক আছে কি না বলো? ব্লার হয়ে গেল, ব্লার। ওয়েট একটু ওয়েট। এখন ঠিক আছে কিনা দেখো তো, এখন ঠিক আছে কিনা? এখন ঠিক আছে কিনা? বোর্ড ক্লিয়ার দেখা যায় না, আমি সরে যাই। বোর্ড ক্লিয়ার দেখা যায় কিনা বলো? বোর্ড ক্লিয়ার দেখা যায় কিনা আমাকে বলো একটু। বোর্ড ক্লিয়ার দেখা যায় কিনা? ওকে, যাক। হ্যাঁ, যেহেতু ক্লিয়ার আছে, এবার দেখি তোমরা কয়জনে কাজশক্তি ক্ষমতা খুব ভালো করে করছো। আচ্ছা আমাকে বলো এই স্প্রিংটাকে সরানোর জন্য, স্প্রিংটাকে সাম্যাবস্থান থেকে সরানোর জন্য আমি কতটুকু বল প্রয়োগ করছি? এফ পরিমাণ বল প্রয়োগ করছি। সাম্যাবস্থা থেকে সরানোর জন্য যদি এফ পরিমাণ বল প্রয়োগ করি তাহলে স্প্রিংটাকে এক্স পরিমাণ সরাইতে কৃত কাজ ডাব্লিউ ইকুয়াল টু হচ্ছে বল ইন্টু বলের দিকে সরণ। তাহলে বলের মান হচ্ছে এফ ইন্টু বলের দিকে সরণ হচ্ছে এক্স। বলো ডাব্লিউ ইকুয়াল টু এফ এক্স। স্প্রিংটাকে এক্স পরিমাণ সরাইতে কৃত কাজ। কথাটা ঠিক না ব্যাঠিক? কথাটা ঠিক না ব্যাঠিক?
ওয়ালিদুল্লাহ ভুইয়া ভাইয়া আবার একটু বলেন, আসছো কয়টা বাজে? এখন কিছুক্ষণ পর পরে এক একজন আইসা যদি বলে ভাইয়া আবার বলেন, তাহলে তো আর ক্লাস নেওয়া যাবে না। যারা বলছো ঠিক, তোমরা ডান হাতটা এরকম করো। এই যারা ঠিক বলছো তোমরা ডান হাতটা এরকম করো, তোমরা ডান হাতটা এরকম করো। যারা ঠিক বলছো ডান হাতটা এরকম করো, করছো? এবার তোমার মুখের মধ্যে তোমার হস্ত দিয়ে একটা বল প্রয়োগ করো। হেই নিজে নিজে থাপড়াও জোরে জোরে, হাতটা এভাবে নাও। দেখছো আমি দেখতেছি না তুমি যে হাত তুলো নাই, হাসলে হবে না, হাত তুলো, এই হাত তুলে থাপড়াও, যত জোরে পারো থাপড়াও, যাতে তোমার মুখটা আর কখনো ভুল জিনিস না বলে, ভুলকে যাতে ঠিক না বলে। এই থাপ্পড় মারো, মারো থাপ্পড় মারো জোরে, এই জোরে মারো। দেখছো? এই বিবি মরিয়ম তুমি থাপ্পড় মারতেছো না কেন? জোরে মারো, জোরে মারো। এই ধ্রুব তুমি কি তো, তুমি তো খালি গালের সাথে এমনি লাগাইছো, জোরে মারো না থাপ্পড়, জোরে মারো। কারণ তোমার মুখটা আজীবন মনে রাখে যে এটা ব্যাঠিক ব্যাঠিক ঠিক না। মাইরা হাটগুট ভাঙ্গে ফেলবো। বলছিলাম কৃতকাজ বের করার ক্ষেত্রে বল ইন্টু বলের দিকে সরণ। তবে আমরা বলছিলাম কৃতকাজ দুই ধরনের, একটা হচ্ছে ধ্রুব বলের জন্য, একটা হচ্ছে ধ্রুব বল, আর একটা হচ্ছে পরিবর্তনশীল বল। পরিবর্তনশীল বল কাজ শক্তি ক্ষমতায় পড়েছিলাম। ধ্রুব বলের ক্ষেত্রে আমরা সরাসরি বলে দিই বল ইন্টু বলের দিকে সরণ। আর পরিবর্তনশীল বলের ক্ষেত্রে সেটা বলা যায় না। পরিবর্তনশীল বলের ক্ষেত্রে আমাকে বলতে হয় এফ ডি এক্স, তাকে ইন্টিগ্রেশন করতে হয়। কেন? কারণ সে কন্টিনিউয়াসলি চেঞ্জ হচ্ছে। এই জিনিসটা কাজ শক্তি ক্ষমতা যখন পড়েছি তখনও বলছি, তাও ভুল করতেছে। দেখছো থাপ্পড় দিছ? তোমার যদি মনে পড়ে তুমি নিজেকে মনের দুঃখে আরেকবার থাপ্পড় দাও, কেন মনে নাই? এবার তুমি বলতে পারো ভাই স্প্রিংয়ের ক্ষেত্রে কেন পরিবর্তনশীল বল? কারণ তুমি সিম্পল চিন্তা করো, স্প্রিং বল এফ ইকুয়ালস টু হচ্ছে কে এক্স, কে মানে স্প্রিং ধ্রুবক, সেটা তো কনস্ট্যান্ট, এক্স মানে কি সরণ। তাহলে এই স্প্রিংটাকে তুমি এখান থেকে এক্স পরিমাণ সরণ ঘটাবা, সাথে সাথে তো করাও নাই, সে প্রথমে এখানে আসছে, তারপর এখানে আসছে, তারপর এখানে আসছে, তারপর এখানে, তারপর এখানে। তাহলে এতটুকু সরণের জন্য এই মোমেন্টে তুমি যে পরিমাণ বল প্রয়োগ করা লাগছে, আর একটু বেশি সরণের জন্য আর একটু বেশি বল প্রয়োগ করা লাগছে, আর একটু বেশি সরণের জন্য আর একটু বেশি বল প্রয়োগ করা লাগছে। এর মানে হচ্ছে এক্ষেত্রে পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ। আর যেহেতু পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ, অতএব আমরা এখান থেকে বলতে পারবো হচ্ছে কৃত কাজের ফর্মুলা ইন্টিগ্রেশন দিয়ে করতে হবে। এবার যারা পারছো তারাও নিজেকে একটা করে থাপ্পড় দাও, মানে সাবাস 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 তুমি পারছো। আর ছোটোবেলা বুঝছো, ছোটোবেলা আমি মাদ্রাসায় পড়তাম। মাদ্রাসায় পড়তাম হচ্ছে তখন আমি ক্লাস 1-এ, তো ক্লাস 1-এ না ক্লাস 2-তে হোয়াটএভার। তো যে মাদ্রাসায় পড়তাম সেই মাদ্রাসা হচ্ছে আমি ওই মাদ্রাসায় ভর্তি হয়েছি নার্সারিতে। তো ওই মাদ্রাসায় ভর্তি হয়েছি নার্সারিতে। এরপর হচ্ছে ক্লাস 1-এ যখন উঠছি, আমার মাদ্রাসায় ভর্তি হয়েছিলাম রোল 26-এ। তো ক্লাস 1-এ আমার রোল হয়ে গেছে 2। এখন স্যারে খাতা তোমার ইসলাম শিক্ষা খাতা যখন দিচ্ছে, মানে স্কুলের তোমার ভাইস প্রিন্সিপাল উনি কী করলো, উনি আবার আমাদের আত্মীয় হয়, পরিচিত হয়। আমি হাইয়েস্ট মার্ক পাইছি, উনি আমারে এসে দিছে পিঠের উপরে একটা মায়ের জোরে। কিরে বাবা, আমি তো গরম হয়ে গেছি, আমি কান্না করতেছি। কি কান্না? আমার মারছে কেন? আমি কি নাম্বার কম পাইছি নাকি? আমি হাইয়েস্ট মার্ক পাইছি, আমার মারছে কেন? পরে স্যারে অনেক বুঝাইতে চাইছে, আরে বাবা তোমার আদর করে মারছি। আমি বললাম আদর করে কেউ মারে? পরে আমার চকলেট কিনে দিয়েছে, তারপর আমি ঠিক হয়েছি। আদর করতেছ, আদর করবা, মারবা কেন? আচ্ছা দেখো, এবার হচ্ছে তাহলে আমরা এখানে যে কাজটা করতে পারি, এখানে বিভব শক্তি মানেই হচ্ছে অ্যাকচুয়ালি কৃত কাজ এক্স পরিমাণ সরণে, আর কৃত কাজ মানে হচ্ছে ইন্টিগ্রেশন অফ এফ ডি এক্স। এবার দেখো এখানে আমরা বলতে পারি হচ্ছে ইকুয়ালস টু এফ মানে হচ্ছে কি, এফ মানে হচ্ছে যে বল দ্বারা কাজ হচ্ছে, এই যে কে এক্স। তাহলে আমরা এফ এর জায়গায় বসাবো কে এক্স ডি এক্স ইন্টিগ্রেশন অফ।
তো আমাদের এখান থেকে কেটা বের হয়ে চলে আসবে ইন্টিগ্রেশন অফ এক্স ডিএক্স। এখন একটু খেয়াল করে দেখো যে আমাদের এখানে কেটা স্প্রিং কনস্ট্যান্ট বের হয়ে চলে আসলো, আর বাকিটাকে ইন্টিগ্রেশন করব। এখানে কি আছে ডিএক্স, ডিএক্স মানে কি আমাদের লিমিটটা কার, এক্সের লিমিট। তো আমি কি করছি, আমি তাকে এখান থেকে যাত্রা আরম্ভ করে এখানে আসছি, তাহলে যখন স্টার্ট করছিলাম তখন এক্সের মান 0, যখন আমি শেষ করছি তখন এক্সের মান এক্স, তাহলে আমাদের লিমিটটা হচ্ছে 0 থেকে এক্স। তাহলে আমরা বলবো কি কে ইন্টু ইন্টিগ্রেশন করলে হয় এক্স স্কোয়ার ডিভাইড বাই 2, তারপর হচ্ছে এক্স 0, এরপর হচ্ছে কে আমাদের কে বাই 2 মনে করে বের করে নিয়ে চলে আসলাম, আর এদিকে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 0 স্কোয়ার। তাহলে আমরা এখান থেকে পাইলাম হচ্ছে বিভব শক্তি ইপি ইকুয়ালস টু হচ্ছে হাফ কে এক্স স্কোয়ার। আগে বলো এটা বুঝছো কিনা? তাহলে বিভব শক্তির ফর্মুলা হচ্ছে হাফ কে এক্স স্কোয়ার, এটা বুঝছি কিনা বলো? বিভব শক্তির ফর্মুলা হচ্ছে হাফ কে এক্স স্কোয়ার, আমরা এটা বুঝছি কিনা? তাহলে যদি আমাদের এখন থেকে যে জিনিসটা করা হয় সরল দোলন গতির ক্ষেত্রে, যদি যেমন স্প্রিংয়ের ক্ষেত্রে যদি বিভব শক্তি জিজ্ঞেস করা হয়, এভরি কাইন্ড অফ সরল দোলন গতি, এভরি কাইন্ড অফ সিম্পল হারমোনিক মোশন, উই ক্যান সে দ্যাট পটেনশিয়াল এনার্জি ইকুয়ালস টু হাফ কে এক্স স্কোয়ার, যেখানে আমাদের কেটা হচ্ছে স্প্রিং কনস্ট্যান্ট, এক্স মান হচ্ছে তার সরণ। এটা এই সরণটা কোন সরণ? সাম্য অবস্থান থেকে যতটুকু আমি সরণ ঘটাইছি, সাম্য অবস্থা থেকে সরণ যত বাড়বে বিভব শক্তি তত বাড়বে, এটা নর্মাল রুলস। তাহলে আমি বিভব শক্তি পেয়ে গেলাম। বলো আমরা এটা বুঝছি কিনা? ওকে, যদি বুঝে থাকি তাহলে আমি সব কিছু মুছে ফেলি। এবার হচ্ছে আমরা দেখাবো হচ্ছে বিভব শক্তি যতরূপ। প্রমাণটা তোমরা একটু জেনে রাখবা, কারণ অনেক সময় অনুধাবনমূলক খ নাম্বার প্রশ্নে এই প্রমাণটা চলে আসে। এই প্রমাণটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। তো আমরা আসি এখানে একটা কাজ করি, যে কাজটা সেটা হচ্ছে বিভব শক্তি আমরা বের করতেছি। বিভব শক্তি, সবাই একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। এই বিভব শক্তি আমি কার জন্য বের করতেছি? এই বিভব শক্তি বের করতেছি আমরা সরল দোলন গতির জন্য। আমরা কার জন্য বের করতেছি? সরল দোলন গতির জন্য। তাহলে আমরা এটা অনলি সরল দোলন গতির ক্ষেত্রে ইউজ করব। তাহলে সরল দোলন গতির ক্ষেত্রে যদি ইউজ করি তাহলে আমরা বলতে পারবো বিভব শক্তি ইফি ইকুয়ালস টু কত? হাফ কে এক্স স্কোয়ার। এটা তো আমরা অলরেডি একটু আগেই এটা দেখাইলাম, এবং এটা আমরা মুখস্থ করে ফেলবো। এটা আমরা কি করে ফেলবো? মুখস্থ করে ফেলবো। এবার একটু খেয়াল করে দেখো, যেহেতু এটা সরল দোলন গতি, দ্যাট মিনস আমি এখান থেকে এক্স এর মান জানি। এক্স এর মান কত? এক্স এর মান হচ্ছে এ সাইন অফ ওমেগা টি প্লাস ডেল। এটা আমরা মুখস্থ জানি, এক্স এর মান হচ্ছে এ সাইন অফ ওমেগা টি প্লাস ডেল। তাহলে সিম্পল হিসাব নিকাশ হচ্ছে বা সরল দোলন গতির ক্ষেত্রে এক্স এর মান হচ্ছে এ সাইন অফ ওমেগা টি প্লাস ডেল। এখন একটু এই এক্স এর মানটা যদি আমরা এখানে বসাই দিই, এক্স এর মান যদি এটা হয়, নিশ্চয়ই এক্স স্কোয়ারের মান হচ্ছে এ স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল। কারেক্ট অর ইনকারেক্ট? অবভিয়াসলি কারেক্ট। তাহলে আমরা এখান থেকে বলতে পারি হচ্ছে এক্স স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল। তাহলে আমরা এখান থেকে বলতে পারবো বিভব শক্তি সমান হচ্ছে হাফ কে এক্স স্কোয়ারের জায়গায় বসবে এ স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল। আবার একটা জিনিস খেয়াল করে দেখো, আমরা সাইন আকারে যদি তাকে রাখতে না চাই, তুমি এই লাইনটা থেকে খেয়াল করো তো, এক্স সমান যদি এ সাইন অফ ওমেগা টি প্লাস ডেল হয়, তাহলে সাইন ওমেগা টি প্লাস ডেল এটা সমান কত? এক্স বাই এ বলা যায় না? অবভিয়াসলি বলা যায়। তাহলে সাইন ওমেগা টি প্লাস ডেল সমান যদি এক্স বাই এ হয়, সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল সমান কত হবে? সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল সমান কত হবে? এক্স স্কোয়ার ডিভাইড বাই এ স্কোয়ার। তো আমরা চাইলে এটাকে এখানে বসাই দিতে পারি। তাহলে আমরা বলতে পারবো ইপি সমান হচ্ছে হাফ কে এ স্কোয়ার, এই সাইন স্কোয়ার এই পুরোটার মান সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল, এটার মান হচ্ছে এক্স স্কোয়ার ডিভাইড বাই এ স্কোয়ার। একটু কাটাকাটি করে দেখো তো, কাটাকাটি করলে তোমরা আবার আগের জায়গায় চলে আসছো, হাফ কে এক্স স্কোয়ার। এর মানে আমরা ভেরিফাই করে ফেললাম যে এখান থেকে এটা আনা যায়, আবার চাইলে এখান থেকে এটা আনা যায়। কেন আমি দুইটা কেন দেখাইলাম? দুইটা দেখানোর একটাই কারণ, অনেক সময় আমরা তো জানি এটাও সূত্র, বাট দুইটা একসাথে দুইটাই দেখাইলাম আমি, কারণ অনেক সময় পরীক্ষার মধ্যে তোমার দেখা যায় তোমার এটা মনে আছে, এটা মনে নেই, এটা মনে আছে, ওইটা মনে নেই, তুমি একটা থেকে আরেকটা চাইলে নিয়ে আসতে পারবা। তুমি চাইলে এখান থেকে এটাও আনা যায়, আবার এখান থেকে এটাও আনা যায়। তাহলে আমি দেখো প্রথমে এখান থেকে এটা আনছি, এরপর এখান থেকে এটা আনছি। মেইন কথা হচ্ছে আমার সূত্র তো দুইটা, একটা হচ্ছে এটা আর একটা হচ্ছে এটা। আগে বলে আমরা একটু বুঝছি কিনা, এতটুকু বুঝছি কিনা বলো, এতটুকু বুঝছি কিনা? তাহলে আমরা অলরেডি বিভব শক্তির দুইটা সূত্র পেয়ে গেছি। একটা হচ্ছে হাফ কে এক্স স্কোয়ার আর একটা হচ্ছে হাফ কে এ স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল।
বুঝছি। ওকে, নাও আমরা একটু সামনের দিকে আগাই। সামনের দিকে গেলে আমি এটা একটু মুছে ফেলবো, আমি একটু মুছে ফেলতেছি। হ্যাঁ, আমি একটু মুছে ফেলতেছি, যে এটা এখন মুছে আমরা আবার নতুন করে লিখব। তো একটু দেখো, তাহলে আমরা যদি বলি আমরা এখন বিভব শক্তি বের করতেছি। এবার দেখো বিভব শক্তি, এবার আমরা ফিনিশিং দিব। ফিনিশিং কীভাবে দিচ্ছি দেখো, বিভব শক্তি ইপি সমান হচ্ছে হাফ কে এক্স স্কোয়ার। আবার বিভব শক্তি ইপি সমান আমরা বলতে পারতেছি হাফ কে এক্স স্কোয়ার, মানে হচ্ছে এক্স সমান এ সাইন অফ ওমেগা টি। তাহলে আমরা বলতে পারি এ স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি বা ওমেগা টি প্লাস ডেল। অনেকে এটা মুখস্থ করে, আসলে কি এটা মুখস্থ করার দরকার আছে? অবভিয়াসলি না। এটা মুখস্থ জানলে এটা অবভিয়াসলি মুখস্থ হয়েই যায়। আর এটা তোমরা সেই কাজশক্তি ক্ষমতায় মুখস্থ করে আসছো। তাহলে আমাদের এক্সের মান তো তোমরা মুখস্থ জানো, এটাকে মনে মনে বর্গ করলে এটা পেয়ে যাচ্ছ। এবার আমরা একটা জিনিস দেখাই, আমরা অলরেডি শিখছিলাম ওমেগা ইকুয়ালস টু হচ্ছে রুট ওভার কে ডিভাইড বাই এম, এটা আমরা শিখছি। তাহলে এখান থেকে আমরা বলতে পারি ওমেগা স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে কে ডিভাইডেড বাই এম। এখান থেকে আমরা বলতে পারি কে সমান হচ্ছে এম ওমেগা স্কোয়ার। এখন তাহলে আমরা দেখতে পাচ্ছি কে এর মানটাকে এম ওমেগা স্কোয়ার লেখা যায় কি যায় না? অবশ্যই যায়। তাহলে আমার দেখো এখানেও আমার কে আছে, এখানেও আমার কে আছে। কে এর জায়গায় তুমি যদি এম ওমেগা স্কোয়ার লেখো কোনো সমস্যা নাই। তাহলে দেখো এই প্রথম সূত্রটাকে আমরা এভাবে লিখতে পারি, প্রথম সূত্রটাকে আমরা এভাবে লিখতে পারি হাফ কে এর জায়গায় আমরা লিখতে পারি এম ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার। এবার হচ্ছে পরেরটা দেখো, পরেরটা হচ্ছে আমাদের ইপি। ইপি সমান হচ্ছে আমরা বলতে পারি হাফ ইন্টু এ কে এর জায়গায় আমরা বসাই দিতে পারি এম ওমেগা স্কোয়ার, বাকিটা ওইটার মতো থেকে যাবে সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল। এবার আসি ভাইয়া পরীক্ষায় আমি কোনটা ইউজ করব। সিম্পল কথা, আমি দেখো এখান থেকে এটা পাইছি, এখান থেকে এটা পাইছি। আমি প্রথমে দুইটাভাবে ক্যাটাগরাইজড করব। তুমি এই দুইটা ইউজ করবা যদি কে দেয়া থাকে। কি দেয়া থাকে? কে দেয়া থাকে। আর এই দুইটাই ইউজ করবা যদি ওমেগা দেয়া থাকে। ওমেগা ওমেগা ও ওমেগা ও এম দেয়া থাকে। বুঝছো না? তুমি দেখো না এই দুইটা সূত্রের ক্ষেত্রে তোমার কে লাগতেছে, অন্য সবগুলো তো লাগতেছেই, এখানে শুধু কে লাগে আর এখানে কে এর জায়গায় এম এবং ওমেগা স্কোয়ার লাগে। তাহলে পরীক্ষায় যদি তোমাকে কে দেওয়া থাকে তুমি এটা করবা, আর যদি পরীক্ষায় তোমাকে এম এবং ওমেগা স্কোয়ার দেওয়া থাকে এটা করবা। আর ওমেগা যদি কখনো দেওয়া না থাকে তখন সেক্ষেত্রে তো আমরা জানি ওমেগা ইকুয়ালস টু, আমরা অনেকগুলো সূত্র জানি, 2π ডিভাইড বাই টি জানি, আবার ওমেগা ইকুয়ালস টু আমরা জানি রুট ওভার কে ডিভাইড বাই এম, আরও অনেকগুলো আমাদের ব্লা 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 যতগুলো আছে ম্যাথ করার সময় তুমি অটোমেটিক বুঝতে পারবা। ওকে, তাহলে একটু বুঝছি না, একটু বুঝছি কি না? তাহলে এগুলো হচ্ছে আমাদের বিভব শক্তির ফর্মুলা। এবার একটু মনোযোগ দিয়ে খেয়াল করি, তাহলে আমি এই বিভব শক্তির মধ্যে এই দুইটা কখন ইউজ করব? সিম্পল ডেটা তুমি বুঝো। আমি যদি এবার চিন্তা করি ভাইয়া আমাদের ইপি ইকুয়ালস টু হাফ কে এক্স স্কোয়ার বলা যে কথা, হাফ এম ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার বলাও সেম কথা। আবার ইপি ইকুয়ালস টু হচ্ছে আমাদের হাফ কে এ স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল বলা যে কথা, হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল বলাও সেম কথা। তাহলে দেখো এই যে আমি কে এক্স স্কোয়ার বা মানে এক কথায় আমি এই দুটো সূত্র কখন ইউজ করব আর এই দুটো সূত্র কখন ইউজ করব? কে আর এম ওমেগার কাহিনী তো বুঝছো। এখন দেখো এখানে অ্যাকচুয়ালি আমার লাগে হচ্ছে কি এক্স, আর এখানে আমার কোনো এক্স লাগে না, এখানে আমার লাগে হচ্ছে সময় এবং দশা। এক কথায় আমি বলবো এক্স থাকলে এটা করব আর এক্স না থাকলে এটা করব, এক্স না থাকলে এটা করব। কথা ক্লিয়ার কিনা? মানে তোমার সূত্র তোমরা পরীক্ষায় কোন সময় কোনটা ইউজ করবো অনেকেই ঝামেলায় পড়ে যাও। তো আমার কথা হচ্ছে তুমি সবসময় মনে রাখবো হচ্ছে এটা ইফ ইকুয়ালস টু হাফ কে এক্স স্কোয়ার। যদি এটা জানো এক্সের মান বসালে এটা পেয়ে যাবা। আবার তুমি জানো ওমেগা ইকুয়ালস টু রুট ওভার কে বাই এম, মানে হচ্ছে কে ইকুয়ালস টু এম ওমেগা স্কোয়ার। তাহলে তুমি কে এর জায়গায় প্রয়োজন বোধে এম ওমেগা স্কোয়ার, কে এর জায়গায় প্রয়োজন বোধে এম ওমেগা স্কোয়ার বসাইতে পারবা। ওকে, এখন আসো আমরা গ্রাফ ড্র করব। কি ড্র করব? গ্রাফ। মনোযোগ দিয়ে খেয়াল করো কিভাবে আমি গ্রাফ ড্র করতেছি। এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা হচ্ছে এক্স অক্ষ, ওয়াই অক্ষ এক্স অক্ষ। তো আমরা যে কাজটা করব ওয়াই অক্ষ এক্স অক্ষ বরাবর আমরা নিব হচ্ছে সময়, আর ওয়াই অক্ষ বরাবর আমরা নিব হচ্ছে তার বিভব শক্তি। এক্স অক্ষ বরাবর আমরা নিব সময়, ওয়াই অক্ষ বরাবর আমরা নিব হচ্ছে তার বিভব শক্তি। এখন তুমি একটু ভালো করে খেয়াল করলে দেখবা, তাহলে আমি অলরেডি ফর্মুলাগুলো জেনে গেছি না, এখান থেকে আমরা এখান থেকে অলরেডি জেনে গেছি।
এখান থেকে খুব মনোযোগ দিয়ে খেয়াল করো, আমি নিচের অংশটা মুছে ফেলি। তোমাকে যদি আমি জিজ্ঞেস করি তার বিভব শক্তির সর্বোচ্চ মান কত, বিভব শক্তির সর্বোচ্চ মান কত, বিভব শক্তির সর্বনিম্ন মান কত, দেখো তুমি বিভব শক্তির ফর্মুলা পাচ্ছ ইপি ইকুয়ালস টু হাফ কে এক্স স্কোয়ার অথবা ইপি ইকুয়ালস টু হাফ এম ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার। এখন আসো এই বিভব শক্তি যেটা আছে তার আমরা ম্যাক্সিমাম মান বের করব। কি মান বের করব? ম্যাক্সিমাম, বিভব শক্তির সর্বোচ্চ মান বের করব। তাহলে দেখো বিভব শক্তি কার উপর নির্ভর করে? ভাইয়া বিভব শক্তি সরণের উপর নির্ভর করে। স্প্রিং ধ্রুবক তো ধ্রুবকই, সরণের উপর ডিপেন্ড করে। তাহলে দেখো একটু মনোযোগ দিয়ে, এই যে সরণটা যদি ম্যাক্সিমাম হয় বিভব শক্তিটাও ম্যাক্সিমাম, আর এই সরণটা যদি মিনিমাম হয় বিভব শক্তিটাও মিনিমাম। তাহলে আমরা বলতে পারি এটা বের করার জন্য আমাকে যে কাজটা করতে হবে হাফ কে ইন্টু এক্স স্কোয়ার, তবে আমার এক্সের যে মানটা বসাইতে হবে সেটা হচ্ছে ম্যাক্সিমাম মান। আর আমি যদি বলি আমি বিভব শক্তি বের করব হাফ কে এক্স স্কোয়ার, এবার যদি আমি বিভব শক্তির সর্বনিম্ন মানে মিনিমাম মান যদি বের করতে যাই, সেই মিনিমাম মানের জন্য এক্সের মানটা মিনিমাম হইতে হবে। এবার আমরা জানি এক্সের ম্যাক্সিমাম মান কত? এক্স ম্যাক্স মানে কি? সর্বোচ্চ সরণ, আর সর্বোচ্চ সরণকে আমরা বলি বিস্তার। এর মানে হাফ কে এ স্কোয়ার। বিভব শক্তির সর্বোচ্চ মান হচ্ছে হাফ কে এক্স স্কোয়ার, আর সর্বনিম্ন মান কত? শূন্য, সাম্যাবস্থায় শূন্য। তুমি হাফ কে স্কোয়ার না বলে তুমি হাফ এম কে এর জায়গায় এম ওমেগা স্কোয়ার বলতে পারো না? হাফ এম ওমেগা স্কোয়ারও বলা যায়, হাফ কে স্কোয়ারও বলা যায়, হাফ এম ওমেগা স্কোয়ারও বলা যায়। আমরা তো বের করলাম হচ্ছে এই ইকুয়েশন দিয়ে, তোমাদের হোমওয়ার্ক থাকলো এই ইকুয়েশন দিয়ে বের করা। এই ইকুয়েশন দিয়ে বের করলে কী হবে? সাইনের সর্বোচ্চ মান কত? 1। সাইনের সর্বোচ্চ মান যদি 1 হয়, এখানে 1 বসাইলে হাফ কে স্কোয়ার হচ্ছে সর্বোচ্চ মান। সাইনের সর্বনিম্ন মান কত? 0। তাহলে আমরা এখানে মান বসাইলে এখানে 0 পাবো। তাহলে বিভব শক্তির সর্বোচ্চ মান পেয়ে গেলাম, বিভব শক্তির সর্বনিম্ন মান পেয়ে গেলাম। একটু ক্লিয়ার কিনা? তাহলে আমি কি পেলাম দেখো, বিভব শক্তি বের করলাম, বিভব শক্তির সর্বোচ্চ মান বের করলাম, বিভব শক্তির সর্বনিম্ন মান বের করলাম। বিভব শক্তির সর্বোচ্চ মান, বিভব শক্তির সর্বনিম্ন মান। বলো আমরা একটু ক্লিয়ার কিনা? আচ্ছা, ম্যাক্সিমাম আর মিনিমামটা আরেকবার দেখো। আমি এখানে দেখাই বিভব শক্তি ইপি সমান আমরা জানি হচ্ছে হাফ কে এ স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল। তাহলে তুমি দেখো এই বিভব শক্তি যেটা, এই বিভব শক্তি ইপি আমি এখানে লিখি ইপি ইকুয়ালস টু হাফ কে স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল। মুখস্থ করে ফেলো, বিভব শক্তি ইপি ইকুয়ালস টু হাফ কে এ স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল। এখন একটু মনোযোগ দিয়ে খেয়াল করো, এই বিভব শক্তির মান যদি আমি ম্যাক্সিমাম মান বের করতে চাই, ডান দিকের রাশিগুলো ম্যাক্সিমাম হতে হবে। তার মধ্যে হাফ একটা ধ্রুবক, এটার কোনো ম্যাক্সিমাম মিনিমাম নাই, ধ্রুবক মান, কেও ধ্রুবক। এখানে এ মানে বিস্তারের মান সুনির্দিষ্ট। তাইলে সুনির্দিষ্ট না কে, এটা সময়ের সাথে সাথে এটা পরিবর্তন হয়। এই যে সময়ের সাথে সাথে পরিবর্তন হয়। এই জিনিসটার সর্বোচ্চ মান কত? এই জিনিসটার ম্যাক্সিমাম মান অবশ্যই 1। এটার ম্যাক্সিমাম মান যদি 1 হয়, এটার জায়গায় তুমি 1 বসাই দাও, তাহলে তুমি কি পাচ্ছ? হাফ কে এ স্কোয়ার। এবার তুমি বিভব শক্তির ক্ষেত্রে মিনিমাম মান বের করো, হাফ কনস্ট্যান্ট, কে কনস্ট্যান্ট, এ কনস্ট্যান্ট। এই জিনিসটা চেঞ্জ হয়। এটার মান যদি মিনিমাম হয়, বিভব শক্তির মানও মিনিমাম হবে। এটার মান তো 0, তাহলে আমরা বলতে পারি হচ্ছে বিভব শক্তির মিনিমাম মান 0। এবার ক্লিয়ার কিনা বলো? 2 ইকুয়েশন থেকে বুঝাইছি। আর এখান থেকে দেখো বিভব শক্তি ডিপেন্ড করে কার উপর? এই রাশিগুলোর উপর। তার মধ্যে হাফটা কনস্ট্যান্ট, কেটা কনস্ট্যান্ট, শুধু এক্সের উপর নির্ভর করে। তাহলে এক্সের মান যদি ম্যাক্সিমাম হয়, বিভব শক্তির মানও ম্যাক্সিমাম। তো এখন এক্সের ম্যাক্সিমাম মানটা কত? বিস্তারের সমান। তো এই এক্স ম্যাক্সের জায়গায় আমি এই বসাইছি। আর এক্সের মিনিমাম মান কত? 0। আমরা আগেই পড়াইছি এক্স ম্যাক্স, এক্স মিন, বি ম্যাক্স, বি মিন, এ ম্যাক্স, এ মিন, এগুলো আমরা পড়ছি। আচ্ছা, এবার আসো গ্রাফের ক্ষেত্রে তোমাকে আমি সোজাসাপটা নিয়ম শিখিয়ে দিই। গ্রাফের ক্ষেত্রে আমি তোমাকে একটা সোজাসাপটা নিয়ম শিখিয়ে দিই। সোজাসাপটার নিয়মটা তুমি দেখো, আমি নিচের ব্যাপারগুলো একটু মুছে ফেলি, কারণ আমাকে একদম গ্রাফ আঁকতে হবে। সোজাসাপটার নিয়মটা আমি বলে দিই, আমি এটা মুছে ফেলতেছি। হ্যাঁ,
গ্রাফের ক্ষেত্রে সোজা সাপটা নিয়ম যদি বলি, তুমি 4টা গ্রাফ মুখস্থ করে রাখবা। 1 নম্বর গ্রাফ, 2 নম্বর গ্রাফ, 3 নম্বর গ্রাফ, 4 নম্বর গ্রাফ, মানে মোস্ট ওয়ান্টেড 4টা গ্রাফ। আমরা এটা করতেছি হচ্ছে মনে করো y ইকুয়ালস টু সাইন এক্সের গ্রাফ, y ইকুয়ালস টু সাইন এক্স, এটা হচ্ছে y ইকুয়ালস টু সাইন স্কোয়ার এক্স, এটা হচ্ছে y ইকুয়ালস টু কজ এক্স, আর এটা হচ্ছে y ইকুয়ালস টু কজ স্কোয়ার এক্স। দেখো মনে রাখবা সাইনের গ্রাফটা কিন্তু মূলবিন্দু থেকে এভাবে শুরু হয়, আর কজের গ্রাফটা হচ্ছে সর্বোচ্চ বিন্দু থেকে এভাবে শুরু হয়। এখন তুমি দেখো যখন তুমি সাইন স্কোয়ার করবা, সাইনের গ্রাফে দেখো মানগুলা পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, পজিটিভ নেগেটিভ যে কোনোটা হতে পারে। কজের গ্রাফে পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, কিন্তু কিন্তু তুমি সাইন স্কোয়ারের গ্রাফ যখন আঁকবা তখন দেখো এই মানটা পজিটিভ ঠিক আছে। এখন তাকে স্কোয়ার করলে মানটা একটু চেঞ্জ হবে, সেটা আমরা বিবেচনা আনতেছি না, সেটা ওইরকমভাবে হবে। সেই ক্ষেত্রে দেখা যাবে এই নেগেটিভ মানগুলো থাকবে না, কি হয়ে যাবে, এগুলা পজিটিভ হয়ে যাবে। এই নেগেটিভ মানগুলো কি হয়ে যাবে, পজিটিভ হয়ে যাবে না। কারণ কি, তোমার এখানে মনে করো মান হচ্ছে -1, -1টাকে স্কোয়ার করলে +1 উপরে উঠে গেছে, যার কারণে আমরা এখান থেকে গ্রাফ যেটা পাবো নেগেটিভ অংশ পাবো না। আর গ্রাফটা তো এরকম হবে না, একটু স্মুথ হবে। তো স্মুথ গ্রাফ আঁকতে গেলে গ্রাফটা হবে আমাদের এরকম, স্মুথ গ্রাফ আঁকতে গেলে গ্রাফটা হবে এরকম। একইভাবে কজের ক্ষেত্রে সেম, এই যে দেখো এটা নেমে আমার এখানে আসলো, আসার পর সে নিচে নামবে না, উপরে উঠে যাবে এরকম। এটা মনে থাকবে কি না, এটা মনে থাকবে কি না, এটা মনে থাকবে কি না। এক কথায় সাইনের গ্রাফটা তোমরা জানো, সাইনের গ্রাফের নিচের দিকগুলো উপরের দিকে উঠে গেলে সাইন স্কোয়ারের গ্রাফ। কজের গ্রাফটা তোমরা জানো, কজের গ্রাফের নিচের দিকগুলো উপরের দিকে উঠে গেলে হচ্ছে কজ স্কোয়ারের গ্রাফ, যদিও মানটা একটু চেঞ্জ হবে, স্কোয়ারের কারণে তোমার মানটা একটু চেঞ্জ হবে। এই গ্রাফটা যেরকম ওটার একটু ভিতরের দিকে ঢুকবে, এগুলো হচ্ছে ম্যাথমেটিক্সের কাজ, এখানে কাজ না। আচ্ছা, এবার আসো একটু খেয়াল করো তো। তুমি এখন পরীক্ষায় তোমাদের আসে হচ্ছে বিভব শক্তির গ্রাফ, এবং বিভব শক্তির যদি গ্রাফ আঁকতে যাও অবশ্যই গ্রাফ তোমাকে ইকুয়েশন থেকে আঁকতে হবে। এই যে ইকুয়েশন হচ্ছে এটা, এই ইকুয়েশন থেকে যদি তুমি গ্রাফ আঁকো, একটু তাকায় দেখো তো এটা কার ইকুয়েশন, সাইন স্কোয়ারের ইকুয়েশন। তার সামনে যেটাই থাকুক কোনো ব্যাপার না, তার সামনে মনে করো, যেমন ফর এক্সাম্পল তোমাদেরকে আরেকটা কথা বলে রাখি, এটা হচ্ছে মনে করো সাইন স্কোয়ারের গ্রাফ, এটা হচ্ছে কি y ইকুয়ালস টু সাইন স্কোয়ার এক্সের গ্রাফ। তাহলে আমি যদি বলি y ইকুয়ালস টু 2 সাইন স্কোয়ার এক্স, তার গ্রাফটা কেমন হবে, কিচ্ছুই না, হুবহু সেম, খালি মানটা একটু বেড়ে যাবে। বুঝছি তো, কারণ এই গ্রাফের সর্বোচ্চ মান হচ্ছে 1, আর এই গ্রাফের সর্বোচ্চ মান 1 × 2 সমান হচ্ছে 2। সো তোমার শেপ নিয়ে কোনো মাথা ব্যথা নাই, খালি লেন্থ নিয়ে মাথা ব্যথা, সেটাও মাথা ব্যথা করতে হবে না, লেন্থটা তো তুমি লিখে দিবা। তাহলে এক্ষেত্রে আমি বলে রাখি, তাহলে আমাদের এখানে প্রথম কথা হচ্ছে এটা কিসের গ্রাফ, সাইনের গ্রাফ। সাইনের গ্রাফ মানে হচ্ছে সে মূল বিন্দু থেকে যাত্রা আরম্ভ করবে। এবার সেকেন্ড কথা, এটা কি শুধু সাইনের গ্রাফ নাকি সাইন স্কোয়ারের গ্রাফ, এটা ভাইয়া সাইন স্কোয়ারের গ্রাফ। সাইন স্কোয়ারের গ্রাফ মানে হচ্ছে সে y অক্ষের নিচে নামবে না, তাহলে সে শুধু উপরে থাকবে, আর একটু ফাঁকা করে আঁকি। এটা হচ্ছে আমাদের গ্রাফ। এবার দেখো এই দিকে কি আছে, বিভব শক্তি। তুমি দেখো বিভব শক্তির সর্বনিম্ন মান কত, এই যে এক্স অক্ষেই তো বিভব শক্তির সর্বনিম্ন মান, সেটা আমাদের 0 ছিল। আর এটা হচ্ছে কি বিভব শক্তির সর্বোচ্চ মান, এই সর্বোচ্চ মানটা কত ছিল, এই সর্বোচ্চ মান কত, এই যে সর্বোচ্চ মান দেখো, সর্বোচ্চ মান হচ্ছে হাফ কে স্কোয়ার। আবার কেউ যদি বলে, এটাকে কেউ বলতে পারে হাফ m ওমেগা স্কোয়ার a স্কোয়ার। তাহলে এটা হচ্ছে বিভব শক্তির সর্বোচ্চ মান। শেষ, গ্রাফটা হচ্ছে এরকম। বলো বিভব শক্তির গ্রাফ বুঝছি কিনা, বিভব শক্তির গ্রাফ বুঝছি কিনা, বিভব শক্তির গ্রাফ বুঝছি কিনা।
আচ্ছা, যদি বিভব শক্তির গ্রাফ বুঝে থাকি, আমরা যদি বিভব শক্তির গ্রাফ বুঝে থাকি, এবার আসো আমাদের বিভব শক্তি শেষ। এবার গতিশক্তি, জাস্ট 2 থেকে সর্বোচ্চ 5 মিনিট লাগবে গতিশক্তি বুঝাইতে। কেন 5 মিনিট লাগবে? কারণ অলরেডি গতিশক্তি তুমি জানো, বিভব শক্তিতে যা যা বলছি গতিশক্তিতে তা। এবার আসো গতিশক্তি বের করব। তাহলে আমরা কি বের করব? গতিশক্তি। তাড়াতাড়ি আমি বলতেছি, গতিশক্তি ই কে আমরা কার জন্য বের করব? এই গতিশক্তিটা আমরা বের করব সরল দোলন গতির জন্য, সরল দোলন গতির জন্য। এবার একটু মনোযোগ দিয়ে খেয়াল করো, আমরা জানি গতিশক্তি ই কে সমান হচ্ছে হাফ mv স্কোয়ার। এখানে m মানে হচ্ছে কি? সরল দোলন গতির ক্ষেত্রে স্প্রিংয়ে যে বস্তুটা ঝুলানো আছে সেই বস্তুর ভর, বি মানে হচ্ছে ওই দোলন গতির বেগ। তো আমরা তো জানি x ইকুয়াল হচ্ছে a সাইন অফ ওমেগা টি প্লাস ডেল। আর বেগের মান কত ছিল? এটাকে অন্তরীকরণ করলে কি ছিল? ওমেগা এ কজ অফ ওমেগা টি প্লাস ডেল, মনে আছে কিনা? ওমেগা এ কজ অফ ওমেগা টি প্লাস ডেল, মনে আছে কিনা? বেগ মান হচ্ছে এক্সকে অন্তরীকরণ, স্মরণকে অন্তরীকরণ করলে ব্যাক পাই, সেটা আমরা খুব ভালো করে জানি, ওমেগা এ কজ অফ ওমেগা টি। ভাই বিশ্বাস করো, এটা যদি এখানে বসাই দাও আনসার পেয়ে যাবা। হাফ ইন্টু এম ইন্টু ব্যাগ যদি এটা হয়, ব্যাগের স্কোয়ার কী হবে? ওমেগা স্কোয়ার এ স্কোয়ার কজ স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল। এবার আসো, তাহলে ব্যাগের মান এই যে ওমেগা স্কোয়ার এ স্কোয়ার কজ স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল। তাহলে আমার প্রথম কথা হচ্ছে, এটা আমার একটা ফর্মুলা, ইকে ইকুয়ালস টু হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার কজ স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল, এটা আমার একটা ফর্মুলা। এবার আমি বলতে পারি ভাইয়া, এই যে আমার এখানে এম ওমেগা স্কোয়ার আছে, চাইলে তার জায়গায় কি লেখা যায়? কে লেখা যায়। তুমি যদি তার জায়গায় কে লেখো, সেটাও একটা ফর্মুলা, হাফ কে এ স্কোয়ার কজ স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল। অনেকে বলে এটা মনে থাকে না। দেখো না, যখন তুমি বিভব শক্তি পড়ছিলা তখন ছিল হচ্ছে হাফ কে এ স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল। দুইটার মধ্যে পার্থক্য কোন জায়গায় বুঝছো তো? জাস্ট সাইনের জায়গায় কজ, কজের জায়গায় সাইন। এবার আসো, তাহলে আমি যদি এখানে একটু খেয়াল করে দেখি, এটা পাইলাম। এবারে মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে, আমি যদি এটাকে কজ থেকে জেনারেলি নিতে চাই, যেরকম তুমি যদি বিভব শক্তির ক্ষেত্রে দেখো, একটা ছিল সাইনওয়ালা আর একটা ছিল এক্সওয়ালা। তো এখানে আমি এক্সওয়ালা একটা বের করি, কীভাবে বের করবো দেখো। এখন এখান থেকে যদি আমি এক্সওয়ালা বের করতে চাই, এক্স সমান যদি এটা হয়, নিশ্চয়ই বুঝতে পারতেছ সাইন ওমেগা টি প্লাস ডেল সমান হচ্ছে এক্স বাই এ। এর মানে আমি সাইনের মান জানি, কজের মান জানি না। কিন্তু এখানে কস নাই, এখানে আছে কজ স্কোয়ার। আর আমরা জানি কজ স্কোয়ার সমান কত? 1 মাইনাস সাইন স্কোয়ার। তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি, ই কে সমান হাফ কে এ স্কোয়ার ইন্টু কজ স্কোয়ার জায়গায় লিখতে পারি 1 মাইনাস সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল। এবার একটু খেয়াল করে দেখো তো, এই সাইনের মানটা কত? এক্স বাই এ। তাহলে সাইন স্কোয়ারের মান কত হবে? স্কোয়ারের মান হবে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার। তাহলে আমরা এখান থেকে বলতে পারবো হচ্ছে ই কে সমান হচ্ছে হাফ কে এ স্কোয়ার 1 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইড বাই এ স্কোয়ার। এবার তুমি খেয়াল করে দেখো, ই কে সমান হচ্ছে হাফ কে এ স্কোয়ার, লসাগু যদি নাও এ স্কোয়ার, এখানে হবে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এখানে দেখো এ স্কোয়ার কাটাকাটি যাবে, তাহলে তুমি এখান থেকে পেয়ে যাবা হাফ কে ইন্টু এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। আর তুমি যদি হাফ কে ইন্টু এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার পেয়ে যাও, এই কে এর জায়গায় চাইলে তুমি এম ওমেগা স্কোয়ার বসাইতে পারো, হাফ এম ওমেগা স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে ওভারঅল ফর্মুলা দুইটা, একটা হচ্ছে হাফ কে ইন্টু এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, আরেকটা হচ্ছে হাফ কে ইন্টু এ স্কোয়ার কজ স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল। আর কে এর জায়গায় তো আমরা এম ওমেগা স্কোয়ার বসাইতে পারি, এক্স্যাক্টলি এস সেম এস প্রিভিয়াস। বলো বুঝছি কিনা বলো। আমি একটু দ্রুত বলছি, কারণ হচ্ছে এটা তুমি অলরেডি জানো, জাস্ট আমি দ্রুত বলে দিছি। বলো বুঝছি কিনা, বুঝছি কিনা বলো। সবাই বুঝছি কিনা? যাক বুঝছি। এবার আসো, তাহলে গতিশক্তির আগের মতো গতিশক্তির ইকুয়েশনগুলোকে আমি তোমার সামনে একসাথে করে দিই। গতিশক্তির ইকুয়েশনগুলোকে তোমার সামনে আমি একসাথে করে দিই। তো একসাথে যদি আমি গতিশক্তির ইকুয়েশনগুলোকে করে দিই, তাহলে একটু মনোযোগ দিয়ে খেয়াল করে দেখবা, আমরা গতিশক্তি ই কে সমান আমরা প্রথমে পাচ্ছি হাফ কে ইন্টু
এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এই দুইটা হচ্ছে বেসিক ফর্মুলা। ই কে সমান হচ্ছে হাফ কে এ স্কোয়ার কজ স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল। এবার হচ্ছে আমাদের এখান থেকে আমরা বলতে পারি ই কে সমান হাফ কে জায়গা এখান থেকে বলতে পারি এম ওমেগা স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এখান থেকে বলতে পারি ই কে সমান হচ্ছে হাফ কে জায়গা বলা যায় এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার কজ স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল। ক্লিয়ার? এবার আসো গতিশক্তির ফর্মুলা হচ্ছে আমরা দেখতেই পাচ্ছি ই কে সমান হচ্ছে হাফ কে এ স্কোয়ার কজ স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল। তাহলে তুমি বুঝতেই পারতেছ, এখন যদি আমি ই কে সর্বোচ্চ আর সর্বনিম্ন মান বের করতে যাই, আগে আমি লিখে ফেলি হাফ কে এ স্কোয়ার কজ স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল। ই কে সমান হচ্ছে হাফ কে এ স্কোয়ার কজ স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল। তাহলে দেখো আমি এখন মান বের করব। কি মান বের করব? ই কে এর ম্যাক্সিমাম মান বের করব। ম্যাক্সিমাম মান তখনই হবে, এগুলো সবগুলো কনস্ট্যান্ট, এটার মান যদি ম্যাক্সিমাম হয়, কজের ম্যাক্সিমাম মান হচ্ছে 1, আর 1কে স্কোয়ার করলে তো 1, সো ওই কারণে আমি সরাসরি 1 বলে দিচ্ছি। আর মিনিমাম মান যদি আমরা বের করি, এ কজের মিনিমাম মান হচ্ছে 0। তাহলে আমি বলতে পারতেছি গতিশক্তির সর্বনিম্ন মান 0 আর সর্বোচ্চ মান হচ্ছে কত? হাফ কে স্কোয়ার। আর হাফ কে স্কোয়ার বলা যে কথা, হাফ এম ওমেগা স্কোয়ার স্কোয়ার বলাও সেম কথা। এবার আমরা আবার আগের মতো গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনে যাই। আমি যদি গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনে যাই, তাহলে আমার ব্যাপারটা দেখতে এরকম হবে। কীরকম হবে? এবার সেটা যাত্রা আরম্ভ করবে কোত্থেকে? এবার সে যাত্রা আরম্ভ করবে কোত্থেকে? এবার সে যাত্রা আরম্ভ করবে হচ্ছে এখান থেকে, সর্বোচ্চ বিন্দু থেকে। আই রিপিট এগেন, সর্বোচ্চ বিন্দু থেকে যাত্রা আরম্ভ করবে, যেহেতু কজের গ্রাফ। তাহলে এদিকে যদি আমি এদিকে যদি আমি সময় দিই, এদিকে সময় দিলে, এদিকে গতিশক্তি দিলে, সর্বোচ্চ অবস্থান থেকে যাত্রা আরম্ভ করে গ্রাফটা হচ্ছে দেখতে এরকম হবে। এটা হচ্ছে তার গতিশক্তির গ্রাফ, এটা হচ্ছে তার গতিশক্তির গ্রাফ, এটা হচ্ছে তার কোন শক্তির গ্রাফ? এটা হচ্ছে তার গতিশক্তির গ্রাফ। বলো আমরা এটা বুঝছি কিনা? আজান দিচ্ছে, একটু ওয়েট করি। এটা নোট ডাউন করিও। এই ছকটা আঁকতে হবে, এক ছকের ভিতর সব কিছু একসাথে চলে আসবে।
আচ্ছা, আচ্ছা দেখো, তাহলে আমরা একটা জিনিস খেয়াল করে দেখি। গতিশক্তির 4টা ফর্মুলা পাইছি, ঠিক সেম স্টাইলে বিভব শক্তির আমরা 4টা ফর্মুলা পাইছি। ও সরি, এগুলো তো বিভব শক্তি, দূর কী লিখতেছি, এদিকে তো বিভব শক্তি লিখছি না, উপরে হেডলাইন লিখছি উল্টা। এগুলো বিভব শক্তি না? হ্যাঁ বিভব শক্তি, বিভব শক্তি আর গতি শক্তি ইকে। তো আমরা সিমিলার ফর্মুলাগুলো লিখি। যখন গতিশক্তিকে আমরা বলতেছি হাফ কে এক্স স্কোয়ার, ঠিক তার মতো বিভব শক্তিকে যখন বলতেছি হাফ কে এক্স স্কোয়ার, ঠিক তার মতো গতিশক্তি কে আছে হাফ কে ইন্টু এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। যখন আমি বিভব শক্তিকে বলতেছি হাফ কে এর জায়গায় এম ওমেগা স্কোয়ার, এখানেও সেম, কে এর জায়গায় এম ওমেগা স্কোয়ার, হাফ এম ওমেগা স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। যখন আমি বিভব শক্তিকে সাইন স্কোয়ার আকারে প্রকাশ করতেছি এখানে কে রেখে, তাহলে এই ক্ষেত্রেও সেম আসবে। গতিশক্তি সমান হচ্ছে হাফ কে এ স্কোয়ার, সাইন স্কোয়ারের জায়গায় জাস্ট কজ স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল। আর এটার মতো করে বললে কে এর জায়গায় হাফ, কে এর জায়গায় বসবে এম ওমেগা স্কোয়ার, তাহলে আমরা বলতে পারি হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার কজ স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল। এবার দেখো হচ্ছে আমরা যদি সামারি করি, সামারি করলে আমরা কি পাচ্ছি দেখো, আমরা অলরেডি গতিশক্তির 4টা ফর্মুলা পাইছিলাম, মানে এটার সাথে এটা রিলেটেড, এটার সাথে এটা রিলেটেড, মানে একই ফর্মুলাগুলো। কারণ তুমি যখন গতিশক্তির ফর্মুলা এটা ইউজ করতেছ, বিভব শক্তির ফর্মুলা এটা, তখন গতিশক্তির ফর্মুলা এটা, যখন বিভব শক্তির ফর্মুলা এটা, গতিশক্তির ফর্মুলা এটা, মানে ইন্টার রিলেটেড ফর্মুলাগুলো। এবার আমি যদি বলি মোট শক্তি তাকে আমরা ই দ্বারা প্রকাশ করতেছি। মোট শক্তি মানে কি? গতিশক্তি প্লাস বিভব শক্তি। তুমি এখান থেকে এই দুইটাকে যোগ করবা। কোন দুইটাকে? এই দুইটাকে যোগ করো। দেখো হাফ কে কমন যায়, কমন নেওয়ার পর এক্স স্কোয়ার কাটাকাটি যাবে, হোমওয়ার্ক। তুমি এখান থেকে পাবা হচ্ছে হাফ কে এ স্কোয়ার। তুমি এখান থেকে দুইটাকে যোগ করো, ক্যালকুলেশন করে আনসার পাবা হচ্ছে হাফ কে এর জায়গায় এম ওমেগা স্কোয়ার যেহেতু বসাইছো এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার। তুমি এই দুইটাকে যোগ করো, হাফ কে স্কোয়ার কমন নিলে সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার মান 1, তুমি মোট শক্তি পাবা ই ইকুয়ালস টু হাফ কে স্কোয়ার। তুমি এই দুইটাকে যোগ করো, মোট শক্তি পাবা ই ইকুয়ালস টু হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার। তো আমরা জানি হাফ কে স্কোয়ার বলা যে কথা, হাফ কে স্কোয়ার বলা যে কথা, হাফ এম ওমেগা স্কোয়ার বলো, এম ওমেগা স্কোয়ার বলো, সেম কথা। তাহলে একটু ভালো করে খেয়াল করে দেখো তো, গতিশক্তি বা বিভব শক্তির সর্বোচ্চ মান কত ছিল? এর মানে এগুলোই হচ্ছে গতিশক্তি বা বিভব শক্তি সর্বোচ্চ মানের সমান মোট শক্তি। তাহলে আমরা পেয়ে গেলাম পরীক্ষায় যদি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং কি, এটা ক্লাস শেষে একটু বলিয়েন ভাইয়া, আমি জানি না, ক্লাস শেষে বললেন ভাইয়া এই ক্ষেত্রে কি। এই দেখো এরকম আসলে ক্লাসের মধ্যে তো আসলে ওগুলো বলা যাবে না, মানে বলতে গেলে অনেক কিছুই আছে। সবচেয়ে বেটার হয় তোমাদের যদি কারো কোনো একটা সাবজেক্ট নিয়ে জানার থাকে, তোমরা এরকম ইন্টারনেটে সার্চ মারবা, বাংলায় লিখে সার্চ মারবা, তাহলে বাংলা অনেকেই যারা বের হয়ে গেছে তারা বের হওয়ার পর কিছু আর্টিকেল লিখে দিয়ে যায়। হ্যাঁ, তো সেক্ষেত্রে তুমি লিখবা সাবজেক্ট রিভিউ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, সাবজেক্ট রিভিউ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, সাবজেক্ট রিভিউ কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং, এরকম তুমি সাবজেক্ট রিভিউ অনলাইনে সার্চ মারলে বিশাল লেখা পাবা। সেই লেখাগুলো পড়লে তুমি মোটামুটি ভালো আইডিয়া পাবা। আচ্ছা, এই বুঝছো তো? তাহলে আমরা দেখতেছি, দেখো গতিশক্তির মানটা কিন্তু অসিলেট করে, বিভব শক্তির মানটাও অসিলেট করে, কিন্তু মোট শক্তি এভরি টাইম সেম থাকে।
তাহলে আমি যদি তোমাকে বলি মোট শক্তির গ্রাফ আঁকার জন্য, তাহলে গ্রাফটা কেমন হবে বলো তো? বুঝতে পারতেছো গ্রাফটা কেমন হবে? গ্রাফটা আমার সোজা হবে এরকম। আমি যদি বলি মোট শক্তির গ্রাফ আঁকো, মোট শক্তি, যে এইদিকে ওয়াই অক্ষ, এদিকে এক্স অক্ষ, এদিকে আমরা যদি নিই, তাহলে দেখো আমি এদিকে সময় দিলাম, এদিকে মোট শক্তি দিলাম, তাহলে আমার গ্রাফটা হবে এক্স্যাক্টলি এরকম। আমার গ্রাফটা হবে এরকম, যে আমাদের গ্রাফের মধ্যে তুমি খেয়াল করে দেখবা যে প্রত্যেকটা মোমেন্টে শক্তি সেম, এবং এটার মান হচ্ছে হাফ কে এ স্কোয়ার, হাফ কে এ স্কোয়ার। আশা করি সবার কথা ক্লিয়ার, কি বলো? ক্লিয়ার না? তাহলে হাফ কে এ স্কোয়ার, শেষ, আর কোনো ঝামেলা নেই। এটা হচ্ছে মোট শক্তির গ্রাফ। তো আমি শক্তিটা পুরোটা শেষ করে দিই, আজকে মনে হয় ইয়েতে যাওয়া যাবে না, স্প্রিংয়ে, ডোন্ট ওয়ারি, সমস্যা নেই। আমরা এটা একটু কমপ্লিট করে দিই, কারণ এই অধ্যায়ের অন্যতম ইম্পর্টেন্ট ব্যাপারগুলো হচ্ছে এগুলা, মানে এই শক্তির ব্যাপারটা, ওই কারণে শক্তিতে আমি একটু বেশি কথা বলতেছি। এই বলো ক্লিয়ার কিনা? তাহলে আমাদের এটা হচ্ছে শক্তির গ্রাফ আঁকা আমাদের শেষ। এবার আমাকে কম্পারেটিভলি গ্রাফ আঁকতে হবে, কম্পারেটিভলি গ্রাফগুলো ড্র করতে হবে। তো কম্পারেটিভলি গ্রাফগুলো যদি ড্র তুমি করো, একটু মনোযোগ দিয়ে খেয়াল করবা, কম্পারেটিভলি ড্র যদি আমি করি, মনোযোগ দিয়ে খেয়াল করবা, কম্পারেটিভলি ড্র করব, এদিকে খেয়াল করো। আচ্ছা, একটা ইম্পর্টেন্ট জিনিস খেয়াল করো, আমরা এদিকে জাস্ট আমি এখানে সাইন লিখি, সাইন, এদিকে আমি কস লিখি, আমি তোমাদের বোঝানোর সুবিধা থাকতেছে এটা। তো তোমরা যদি সাইনের গ্রাফটা ড্র করতা, গ্রাফটা হচ্ছে দেখতে এরকম হইতো। তো একটু মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে, আমি পুরোটা ড্র না করে পুরোটা ড্র না করে একটা পর্যায়কাল ড্র করি, তাহলে আমাদের সুবিধা হবে। জাস্ট একটা পুরো পর্যায়কাল ড্র করব, এতটুকু, দ্যাটস এনাফ। একটা পর্যায়কাল ড্র করলাম। তো তুমি একটু মনোযোগ দিয়ে খেয়াল করো, তুমি যদি এখানে টাইমগুলো দাও, টাইমটা কেমন হবে? একটা পর্যায়কাল মানে হচ্ছে এখানে টাইম টি, এখানে হচ্ছে টাইম t/2, এখানে হচ্ছে টাইম 3t/4, এখানে হচ্ছে টাইম t/4, না, এখানে টাইম হচ্ছে t/4। এখন তো যদি তুমি যদি গ্রাফটা ড্র করো, অ্যাকচুয়ালি গ্রাফটা কেমন হবে? আমি যদি বিভব শক্তির গ্রাফ ড্র করি, বিভব শক্তির ইকুয়েশন আমরা জানি, ইফি ইকুয়ালস টু হচ্ছে হাফ কে এ স্কোয়ার কজ স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল, সাইন স্কোয়ারের গ্রাফ। তাহলে দেখো এখানে যে ব্যাপারটা হবে, এখানে এটা যেরকম, এখানেও এটা ঠিক সেরকম হবে। সরি, আমি একটু সুন্দর করে আঁকি। এরকম মানে দেখো যে আমাদের এক্ষেত্রে দেখো সময় যখন t/4 সেটা এটা সর্বোচ্চ মান দিছে, সময় যখন t/2 তখন সে এখানে
সময় যখন 3t/4 সে তখন এখানে, মানে সে এই যে নিচের দিকে না নেমে সে উপর দিকে উঠে গেল, সে উপর দিকে উঠে গেল। একইভাবে এটা হচ্ছে কজের গ্রাফ। তুমি যদি চিন্তা করো এখান থেকে এতটুকু আসা, এটাকে আমরা বলি একটা পর্যায়কাল, এটা টি, তাহলে আমরা তার অর্ধেক যেটা তাকে আমরা বলতে পারি t/2, এটাকে আমরা বলতে পারি t/4, এটাকে আমরা বলতে পারি 3t/4। তাহলে এই পয়েন্টগুলো যদি আমরা এখানে ডিনোট করি, এই পয়েন্টগুলো যদি ডিনোট করি, তাহলে আমার গ্রাফ থেকে খুব সুন্দর একটা আইডিয়া পাওয়া যাবে কখন মানটা কেমন হচ্ছে। তো কখন মানটা কেমন হচ্ছে তুমি একটু দেখো। তাহলে আমরা এখান থেকে যদি আমরা গ্রাফটা ড্র করি, এই গ্রাফটা হবে দেখতে এরকম। তাহলে আমাদের মনোযোগ দিয়ে খেয়াল করি, সময় যখন 0 তখন বিভব শক্তির মান 0, সময় যখন t/4 এর মানে পর্যায়কালের 4/1 তখন কিন্তু বিভব শক্তির মান সর্বোচ্চ, সময় যখন আমাদের t/2 তখন বিভব শক্তির মান 0, সময় যখন 3t/4 তখন বিভব শক্তির মান সর্বোচ্চ, সময় যখন t তখন বিভব শক্তির মান হচ্ছে 0। এবার আসি গতিশক্তির ক্ষেত্রে, সময় যখন 0 তখন গতিশক্তি ম্যাক্সিমাম, সময় যখন t/4 তখন গতিশক্তির মান হচ্ছে 0, সময় যখন t/2 তখন গতিশক্তির মান সর্বোচ্চ, সময় যখন 3t/4 তখন গতিশক্তির মান 0, সময় যখন t তখন গতিশক্তির মান হচ্ছে সর্বোচ্চ। এখন আমাদের কাজ কি? শক্তির সংরক্ষণশীলতা নীতি, শক্তির সংরক্ষণশীলতা নীতি। তো শক্তির সংরক্ষণশীলতা নীতি দেখাইতে হলে আমাকে যে কাজটা করতে হবে, টি এর মান একবার 0 ধরবো, একবার t/4 ধরবো, একবার t/2 ধরবো, একবার 3t/4 ধরবো, একবার t ধরবো। টি এর মান 0 ধরে গতিশক্তি বের করবো, বিভব শক্তি বের করবো, টি এর মান এটা ধরে গতিশক্তি বের করবো, বিভব শক্তি বের করবো। মানে এই 5টা টি এর মান ধরে আমি গতিশক্তি বিভব শক্তি বের করবো। এরপর এদেরকে যোগ করলে মোট শক্তিটা শস্য ক্ষেত্রে সেম হয় কিনা সেটা দেখবো। তার আগে একটু এদিকে মনোযোগ দিয়ে খেয়াল করো, আমি কম্প্যারেটিভলি জেনে গেছি, অর্থাৎ কোন ক্ষেত্রে টাইমটা কত সেটা জানার জন্য আমি এই কাজটা করছি। এবার আসো তোমাদেরকে যে কাজটা করতে হয়, গতিশক্তি আর বিভব শক্তিকে একই গ্রাফে ড্র করতে হয়, একই গ্রাফে ড্র করতে হয়। মনোযোগ দিয়ে খেয়াল করো, একই গ্রাফে। তুমি যদি একই গ্রাফে ড্র করো তখন যাই আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্ট ঝামেলা ফাঁকাই ফেলে। দেখো একই গ্রাফে আমি গতিশক্তি আর বিভব শক্তি ড্র করতেছি, তুমি যদি একই গ্রাফে গতিশক্তি বিভব শক্তি ড্র করো, দেখো তো মনোযোগ দিয়ে খেয়াল করো, এখানে হচ্ছে 0, এখানে হচ্ছে t/4, এখানে হচ্ছে t/2, এখানে হচ্ছে 3t/4, এখানে হচ্ছে t। তুমি যদি গতিশক্তির ক্ষেত্রে চিন্তা করো, বিভব শক্তির ক্ষেত্রে চিন্তা করো, গ্রাফটা কেমন হবে দেখো। এই গ্রাফটা হচ্ছে কার? বিভব শক্তির গ্রাফ, মূল বিন্দু থেকে শুরু হয়েছে। আর যদি তুমি গতিশক্তির ক্ষেত্রে চিন্তা করো, সে কিন্তু এই সর্বোচ্চ থেকে শুরু করবে, এই যে এখান থেকে। খেয়াল করে দেখো তো মিলে কিনা। এই যখন সময় 0 গতিশক্তির গ্রাফে কিন্তু 0 ছিল, বিভব শক্তি এখানে ছিল। যখন t/4 তখন কিন্তু দেখো বিভব শক্তি আমাদের তখন হচ্ছে আমাদের এই যে এটা হচ্ছে সর্বোচ্চ, এটা হচ্ছে সর্বনিম্ন। মানে তুমি যদি কম্পারেটিভলি গ্রাফ ড্র করো তখন দেখবে হচ্ছে যেখানে গতিশক্তি নিচে নেমে গেছে সেখানে বিভব শক্তি উপরে উঠে গেছে, যেখানে বিভব শক্তি নিচে নেমে গেছে সেখানে গতিশক্তি উপরে উঠে গেছে। এর মানে কি, একটা বাড়লে আরেকটা কমে, মানে হচ্ছে ওভারঅল মোট শক্তি সেম থাকে। এবার বলো, গতিশক্তি হোক বিভব শক্তি হোক, গতিশক্তি হোক আর বিভব শক্তি হোক, গতিশক্তি হোক আর বিভব শক্তি হোক, সর্বোচ্চ শক্তি কত? হাফ kA²। এবার যদি আমি বলি মোট শক্তির গ্রাফ, আচ্ছা দেখো এটা হচ্ছে বিভব শক্তির গ্রাফ আর এটা হচ্ছে কি গতিশক্তির গ্রাফ। এখন যদি আমি বলি মোট শক্তির গ্রাফ, এই যে এরকম, এই গ্রাফটা হচ্ছে কার গ্রাফ? এটা হচ্ছে মোট শক্তির গ্রাফ। এবার পরীক্ষায় তোমার গ্রাফটা আবার একটু অন্যভাবে আসে, সেটা হচ্ছে কি দেখো, মনোযোগ দিয়ে খেয়াল করো, তোমাদের পরীক্ষায় আসবে এরকম, মনোযোগ দিয়ে খেয়াল করো, এদিকে শক্তি, এদিকে হচ্ছে সময়। এখানে একটা গ্রাফ হচ্ছে দেখতে এরকম, আরেকটা গ্রাফ হচ্ছে দেখতে এরকম। এখন তোমরা আমাকে বলতে হবে এ লাল এবং কালোর মধ্যে
কোনটা গতিশক্তির গ্রাফ, কোনটা বিভব শক্তির গ্রাফ, এই দুইটা গ্রাফের মধ্যে কোনটা গতিশক্তির গ্রাফ, কোনটা বিভব শক্তির গ্রাফ আমাকে কমেন্টে বলতে হবে। কোনটা গতিশক্তির গ্রাফ, কোনটা বিভব শক্তির গ্রাফ কমেন্টে বলতে হবে। হুইচ ওয়ান ইজ কাইনেটিক এনার্জি অ্যান্ড হুইচ ওয়ান ইজ পটেনশিয়াল এনার্জি। কোনটা কোনটা গতিশক্তির গ্রাফ, কোনটা বিভব শক্তির গ্রাফ। হুইচ ওয়ান ইজ দ্য গ্রাফ অফ কাইনেটিক এনার্জি অ্যান্ড হুইচ ওয়ান ইজ দ্য গ্রাফ অফ পটেনশিয়াল এনার্জি। অপরাজিতা, কালো ইফি, লাল ইকে। ফাতেহা নীলা, কালোটা বিভব শক্তি আর লালটা গতিশক্তি। ইসলাম আশিক, লালটা ইফি। আয়ুষারিয়া, লালটা পটেনশিয়াল। লাল বিভব, লাল পটেনশিয়াল। রেড ইপি, ব্ল্যাক ইকে। হাবিব বাসার, আমি মনে মনে বলছি পরে মিলাবো, পরে মিলানোর পর যদি না হয় নিজেকে একটা মনে মনে থাপ্পড় মারে দিও ভাই। সিম্পল কথা, এটা আসলে ব্যাপারটা কেমন জানো? আচ্ছা, এই গ্রাফটা কি এখানেই শেষ? তুমি সিম্পল চিন্তা করো, আমি এটা কাজ করি, এটাকে মুছে আমি এখানে দেখাই। এই গ্রাফটা কি শুধু ডান দিকে যায়? কেন বাম দিকে যাইতে পারে না? উল্টা রোটেশন হইতে পারে না? তাহলে আমার যদি তুমি ওইভাবে চিন্তা করো, তাহলে দেখো তো, এবার আমি যদি বলি গতিশক্তির গ্রাফ, গতিশক্তির গ্রাফ দেখতে কেমন হবে? বিভব শক্তি, বিভব শক্তি মানে হচ্ছে সে কোন জায়গা থেকে স্টার্ট করবে, বিভব শক্তি মানেই সে সাইনের গ্রাফ, সাইনের গ্রাফ মানে মূল বিন্দু থেকে যাত্রা আরম্ভ করবে। তাহলে তার গ্রাফটা হচ্ছে দেখতে এরকম। এই দেখো, এই গ্রাফটা কিন্তু বাম দিকেও যাইতে পারে, বাম দিকেও যাইতে পারে, শুধু ডান দিকে যাবে এমন না, বাম দিকেও যাইতে পারে। এবার যদি তোমাকে বলা হয় গতিশক্তির গ্রাফ, তাহলে এটা ছিল বিভব শক্তির গ্রাফ। গতিশক্তির গ্রাফ মানে হচ্ছে এই সর্বোচ্চ বিন্দু থেকে যাত্রা আরম্ভ করবে। এবার গ্রাফ আঁকার ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করছো, যেখানে গতিশক্তি সর্বোচ্চ সেখানে বিভব শক্তি শূন্য বানাই দিছি, মানে ওইভাবে গ্রাফটা ড্র করতে হয়। এই ব্যাপারে একটু সেন্সিটিভ থাকবা। এখন তোমাকে ওরা কি করছে, এখন তোমাকে ওরা যে কাজটা করছে, এই গ্রাফটার এতটুকু অংশ কেটে দিছে, এই অংশটা কেটে দিছে, মানে এই অংশটাকে জুম করে দেখাইছি, এই অংশটাকে জুম করে দেখাইছি। সেটা মেইন কথা হচ্ছে, দেখো তুমি যদি সাইনের গ্রাফ করো মূলবিন্দু দিয়ে যাবে, কজের গ্রাফ হলে মূলবিন্দু দিয়ে যাবে না। আমরা জানি বিভব শক্তি মানে হচ্ছে সাইনের গ্রাফ, বিভব শক্তি মানে হচ্ছে সাইনের গ্রাফ। তাহলে এখানে কোনটা মূলবিন্দু দিয়ে গেছে? কালোটা, তাহলে কালোটা হচ্ছে সাইনের গ্রাফ, আর সাইনের গ্রাফ মানে হচ্ছে এটা বিভব শক্তি। আর লালটা হচ্ছে কি? সর্বোচ্চ বিন্দু দিয়ে গেছে, এর মানে কজের গ্রাফ মানে হচ্ছে সেটা গতিশক্তি। আর যদি আমি বলি মোট শক্তি, অবভিয়াসলি মোট শক্তি মানে হচ্ছে এই যে এরকম গ্রাফ, এটা হচ্ছে মোট শক্তির গ্রাফ, এটা হচ্ছে মোট শক্তির গ্রাফ, এটা হচ্ছে ই। এই ক্লিয়ার কিনা বলো তো? এতটুকু আমাদের ক্লিয়ার কিনা? এতটুকু ক্লিয়ার কিনা? এতটুকু বুঝছি কিনা? এই দেখো গ্রাফগুলো নিয়ে কথা বলছি, এগুলো থেকে পেঁচালো কোয়েশ্চেন হয়। এখন আমি যেভাবে বুঝাচ্ছি ইনশাল্লাহ তোমাদের কেউ পেঁচাই আটকাইতে পারবে না, কারণ তোমাদের বিতরিত সারের থেকে বেশি প্যাঁচ। আচ্ছা, এবার হচ্ছে তোমাকে শক্তির সংরক্ষণশীলতা, এটা আমি হোমওয়ার্ক দিব, জাস্ট কীভাবে করবা সেটা দেখাই দিচ্ছি। শক্তির সংরক্ষণশীলতা কীভাবে করবা সেটা আমি দেখাই দিচ্ছি। তুমি যে কাজটা করবা, এখন আমরা করবো হচ্ছে শক্তির সংরক্ষণশীলতা, মানে স্প্রিং শক্তির সংরক্ষণশীলতা নীতি মেনে চলে কি না। তাহলে আমি দেখাই হচ্ছে আমাদের নাম হচ্ছে শক্তির সংরক্ষণশীলতা, শক্তির সংরক্ষণশীলতা। তো শক্তির সংরক্ষণশীলতা মনোযোগ দিয়ে খেয়াল করো। আমাদের এক এক সময়ে আমরা তো জানি স্প্রিংয়ের ক্ষেত্রে সরল দোলন গতি, এটা কার রেসপেক্টে চেঞ্জ হচ্ছে? টাইমের রেসপেক্টে। সময় যত যাচ্ছে এটা চেঞ্জ হচ্ছে। এখন যদি তুমি একটু মনোযোগ দিয়ে খেয়াল করে দেখো, সেটা হচ্ছে ভাইয়া আমাদের শক্তির সংরক্ষণশীলতা মানে কি? শক্তির সংরক্ষণশীলতা মানে হচ্ছে সব সময়
সে তার মোট শক্তি সেম থাকে কি না। তাহলে আমরা এখানে আমাদের সুবিধার জন্য যে কাজটা করব, টাইম আমি 5টা কাউন্ট করব। টাইম হচ্ছে 0, t/4, t/2, 3t ডিভাইড বাই 4t, এই 5টা দিয়ে আমরা করব। এটা একেবারে সোজা, 5টা দিয়ে আমরা করব। 5টা দিয়ে করে দেখব প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের গতিশক্তি আর বিভব শক্তির যোগফল সেম। তো আমি দেখি, প্রথমে আমি একটা একটা করে তোমাকে করে দেখাই, আমি 2টা করে দেখাবো, বাকিগুলো তোমার হোমওয়ার্ক। আমি প্রথমে করবো হচ্ছে টাইম t = 0। তাহলে টাইম t = কত? 0। টাইম t = যখন 0 তখন আমি গতিশক্তি বিভব শক্তি বের করি। ইফ আমরা বলতে পারি ইফ কত? ইফ হচ্ছে হাফ কে এ স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল। দেখো এখানে যদি টি এর কথা বলছে, সো ইকুয়েশন কিন্তু এটাই লিখতে হবে, অন্যটা তো আবার টি নাই। আর এক্ষেত্রে আমরা বলতে পারি বা গতিশক্তি কে সমান হচ্ছে হাফ কত? কে এ স্কোয়ার কজ স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল। তো আমরা এখান থেকে যে কাজটা করবো, আর মোট শক্তি সমান তো আমরা জানি কে প্লাস ইফি প্লাস কে দিই, যেহেতু আমি আগে ইফি লিখছি, ব্যাপার না। আচ্ছা, তো আমরা করে দেখি। তাহলে তোমার প্রথম অ্যাটেনশন কি? তোমার প্রথম অ্যাটেনশন হচ্ছে টাইম টি = কত বসাতে হবে? 0। টাইম টি = কত বসাবা? 0। এবার একটু মনোযোগ দিয়ে যদি তুমি খেয়াল করো, একটু মনোযোগ দিয়ে খেয়াল করো, আমরা এখানে যে গ্রাফগুলো আঁকছিলাম, গ্রাফগুলো কি ভালো করে খেয়াল করো, আমরা যে গ্রাফগুলো আঁকছিলাম গ্রাফগুলো ছিল এরকম। এর মানে তার আদি দশা কত? 0 না? আদি দশা 0 না? আদি দশা আমাদের 0 ছিল, অর্থাৎ আদি দশা 0। তো আদি দশা যদি 0 হয়, এখানে ডেলটা কি দেওয়ার কোনো দরকার আছে? না, ডেল দিব না। কেন? সব ক্ষেত্রে আদি দশা 0। আমরা সাম্য অবস্থান থেকে যাত্রা আরম্ভ করতেছি। সো কোনো ইকুয়েশনে ডেল আসবে না, এটা হচ্ছে প্রথম কথা। কোনো ইকুয়েশনে ডেল আসবে না। তাহলে আমাদের সূত্রটা হবে হাফ কে স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি, হাফ কে স্কোয়ার কস স্কোয়ার ওমেগা টি। আর বাকিটা খুবই ইজি, দেখো টি এর মান কত বসাবো? 0। তাহলে টি এর মান যদি 0 বসাই, হাফ কে ইন্টু এ স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা ইন্টু টি এর মান আমি 0 বসাচ্ছি। তাহলে ওমেগা ইন্টু 0 মানে 0, সাইন 0 মান কত? অবভিয়াসলি বাই 0। তাহলে আমি দেখো হাফ কে এ স্কোয়ার ইন্টু 0, তাহলে আমরা পাবো হচ্ছে 0, বিভব শক্তির মান হচ্ছে 0। খেয়াল করে দেখো, টাইম যখন 0 ছিল আসলে কিন্তু বিভব শক্তি 0 ছিল, তাই না? এবার দেখো গতিশক্তি, তাহলে হাফ কে এ স্কোয়ার কজ স্কোয়ার ওমেগা ইন্টু টি এর মান হচ্ছে কত? 0। টি এর মান 0 হলে ওমেগা ইন্টু 0 মান হচ্ছে 0, কজ 0 মান কত? 1। হাফ কে এ স্কোয়ার ইন্টু 1 স্কোয়ার। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি কে সমান হচ্ছে হাফ কে এ স্কোয়ার। একটু খেয়াল করে দেখো তো, বিভব শক্তির মান পাইলাম 0, গতিশক্তির মান পাইলাম হচ্ছে হাফ কে এ স্কোয়ার, এর মানে মোট শক্তি হচ্ছে হাফ কে স্কোয়ার। এই বলো, এখান থেকে কি এখন বলা যাবে এটা শক্তি সংরক্ষণশীলতা নীতি মেনে চলে? আমি মোট শক্তি পাইলাম হচ্ছে হাফ কে এ স্কোয়ার, দেখি কি বলা যাবে শক্তি সংরক্ষণশীলতা নীতি মেনে চলে? দেখে কি বলা যাবে শক্তি সংরক্ষণশীলতা নীতি মেনে চলে? ইয়েস অর নো? যে বলতেছে যাবে, তারে হচ্ছে এটা দিয়ে বাইরে মাথা বাড়াবো, একবারে বাইরে মাথা বাড়াবো। শক্তি সংরক্ষণশীলতা নীতি মানে কি? সকল সময়ে মোট শক্তি সেম। আরে ভাই, আমি তো বের করছি মাত্র একটা, অন্তত আরও একটা বের করতে হবে। আমরা তো টোটাল 5টা বের করবো সাধারণত যদি পরীক্ষা আসে। এখন মিনিমাম 2টা বের করে তো দেখাইতে হবে, 2টা 3টা 4টা 5টা। তুমি একটা বের করে কেমনে বলছো শক্তি সংরক্ষণশীলতা? মোট শক্তি পাইছো, অন্যান্য ক্ষেত্রে যদি হয় তখন যাইয়ে বলবা হ্যাঁ। আচ্ছা আসো, তাহলে আমার একটা টাইম বের করা হয়ে গেছে না? ওকে, এবার আসো পরের কোয়েশ্চেন। মানে একটা টাইম বের করছি, একটা টাইম বের করে শক্তি পাইছি হচ্ছে হাফ কে স্কোয়ার, মনে মনে মুখস্থ করে রাখি। এবার আমরা করব হচ্ছে টি এর মান যখন বড় হাতের টি ডিভাইডেড বাই 2, তাহলে আমরা বলতে পারতেছি কি হাফ কে এ স্কোয়ার সাইন স্কোয়ার বড় হাতের ওমেগা ইন্টু টি এর মান কত? বড় হাতের টি ডিভাইড বাই 2। এবার আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্ট এটা ক্যালকুলেশন করতে পারবে না, তা আসো তোমাদেরকে আমি ক্যালকুলেশন করাটা শিখিয়ে দিই। সেটা হচ্ছে কি,
হাফ কে এ স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা মানে কি, আর সাইন স্কোয়ার, আচ্ছা এটা তো তোমরা সবাই জানো আশা করি, সাইন স্কোয়ার থিটা যে কথা সাইন থিটা হোল স্কোয়ারও কি সেম কথা। তাহলে আমি আমার সুবিধার জন্য এটাকে এভাবে লিখি, সাইন এটা হোল স্কোয়ার লিখবো। এখন দেখো t/2 আমার এখানে আছে, এই ওমেগার জায়গায় আমরা কি লিখবো, আমরা জানি ওমেগা ইকুয়ালস টু কত 2π/t। এবার দেখো কাটাকাটি গেছে, এই 0 সময়ে তো আমার 0 হয়ে গেছে, কিন্তু অন্য সকল ক্ষেত্রে ওমেগার মান 2π/t বসাইতে হবে, না হয় তোমার কাটাকাটি যাবে না, ক্যালকুলেশন করতে পারবে না। আর এখান থেকে 2 কাটাকাটি গেল, তাহলে আমরা এখান থেকে বলতে পারি সাইন ফাই, সাইন ফাইয়ের মান কত আমাদের, সাইন ফাই এর মান কত, সরি t ইকুয়ালস টু 2 না তো, আগে t ইকুয়ালস টু 4 বের করি, তারপরে t ইকুয়ালস টু 2 বের করবো। আগে t ইকুয়ালস টু 4 বের করি, আগে 4টা বের করি, আগে 4টা বের করি, কি বলো, আগে 4টা বের করি। তাহলে 2 × 4 এখানে আসবে কত, তাহলে 5/2। তাহলে আমরা বলতে পারি হাফ কে এ স্কোয়ার সাইন 5/2 মানে 90 হোল স্কোয়ার, সাইন 90 মান কত 1, তাহলে আমরা এখানে পাচ্ছি হচ্ছে হাফ কে এ স্কোয়ার, কার মান, ইফি এর মান। এবার তুমি ই কে বের করো, হাফ কে এ স্কোয়ার কজ স্কোয়ার ওমেগা টি, ওমেগা এর মান কত, তাহলে আমরা সরাসরি হোল স্কোয়ার বলে দিব, সরাসরি হোল স্কোয়ার দিয়ে দিই। আমরা সরাসরি বসাইছি ওমেগার মান হচ্ছে 2π/t আর টি এর মান হচ্ছে t/4। ক্যালকুলেশন করলে আমাদের এখানে 5/2 আসবে, cos 5/2 মান কত, আমরা বলতে পারি হাফ কে এ স্কোয়ার cos 5/2 হোল স্কোয়ার, cos 5/2 মান হচ্ছে 0, সো আমরা বলতে পারবো হচ্ছে ই কে এর মান 0। তাহলে দেখো এবার হচ্ছে বিভব শক্তির মান আসলো কত, হাফ কে এ স্কোয়ার, তাহলে আমরা এখান থেকে পেলাম হাফ কে স্কোয়ার, আর গতিশক্তির মান 0, যোগ করলে হচ্ছে হাফ কে স্কোয়ার। অতএব আমরা বলতে পারি শক্তি সংরক্ষণশীলতা নীতি মেনে চলে। আমরা 2টা বের করলাম, পরীক্ষায় তোমরা 5টা বের করে দেখাবা, আর বাকিগুলো হচ্ছে হোমওয়ার্ক, তোমরা হোমওয়ার্ক করবা, আর বাকিগুলা আমি 2টা বের করে দিলাম, বাকিগুলো তোমরা বের করবা। পরীক্ষায় যদি আসে শক্তি সংরক্ষণশীলতা নীতি মেনে চলে কিনা, তোমরা তখন এখানে শক্তি সংরক্ষণশীলতা নীতি মেনে চলে কিনা সেটা করবা। দীপ চৌধুরী -1, এ -1 ডাজেন্ট ম্যাটার, কারণ এখানে হোল স্কোয়ার আছে, তো হোল স্কোয়ার আছে মানে -1টাও +1 হয়ে যাবে, আমি ওই জন্য সরাসরি বসে দিচ্ছি। ওকে, আজকের জন্য আর না, আজকের জন্য ডেটস মোর দেন এনাফ। আচ্ছা এবার হচ্ছে একটা কোয়েশ্চেন দেখো, এটা কোয়েশ্চেন, এটা আমি আর লিখতে ইচ্ছে করতেছে না, অনেকক্ষণ হয়ে গেছে, আমি জাস্ট বইতে দেখাই, হ্যাঁ বইতে দেখা, আমি দাগায় রেখেছিলাম, করাও বসছিলাম, তোমরা নিজেরাই পারবা। তোমরা নিজেরা পারবা কিনা দেখো তো কোয়েশ্চেনটা। দেখো এটা হচ্ছে বরিশাল বোর্ড 2017 সালে আছে, চিত্রে তোমাকে বলা আছে, চিত্রে সরল চন্দিত স্পন্দনরত 1 কেজি বরের বস্তুর শক্তি বনাম, তাহলে ভর দেওয়া আছে 1 কেজি, শক্তি বনাম সরণ, এই যে দেখো এই গ্রাফটা তোমাদের অলরেডি আমি শিখেছি, শক্তি বনাম সরণ লেখচিত্র দেখানো হয়েছে। হ্যাঁ, এবার বললো বস্তুর বিস্তার, বিস্তার মানে এর মান, কম্পাঙ্ক দেওয়া আছে এফ এর মান, আর এখানে তোমাকে বলা আছে কি ক নাম্বার, মানে ক মান হচ্ছে সৃজনশীলের গ, x = a/2 অবস্থানে বস্তুটির ব্যাগ। তো তোমরা ব্যাগের ফর্মুলা কি জানো, b = ω√a² - x², আর x এর মান কত a/2, x এর মান তুমি a/2 বসাবা, ক্যালকুলেশনগুলো আনসার পেয়ে যাবা। ওমেগার মান জানো না, কিন্তু কম্পাঙ্ক দেওয়া আছে, কম্পাঙ্ক জানা থাকলে ওমেগা সমান হচ্ছে 2πf, শেষ। এবার সেকেন্ড কোয়েশ্চেন কি বলছে দেখো, x = a/2 এবং x = a অবস্থানের জন্য বস্তুটির যান্ত্রিক শক্তির নিত্যতা। তাহলে দেখো যান্ত্রিক শক্তির নিত্যতার জন্য তোমার কয়টা বিন্দু বলছে, 2টা বিন্দু, আমাদের 2টা বিন্দু বলছে, অনেকগুলো বিন্দু বলে নাই, কিন্তু আমাকে অনেকগুলো বিন্দু বলে নাই কেন, জাস্ট 2টা বিন্দু, জাস্ট 2টা বিন্দু বলছে, তাহলে আমাদের ওই 2টা বিন্দু বের করবো, x এর মান এত, x এর মান এত। এবার তুমি আমার বোর্ডের দিকে তাকায় দেখো তো, এখানে আমরা কার রেসপেক্টে করছি, এই বোর্ডে তুমি তাকায় দেখো, এখানে আমরা বের করছি সময়ের সাপেক্ষে, সময়ের সাপেক্ষে, ওই কারণে ইকুয়েশন বসছে এই 2টা, কিন্তু আমি যদি এক্সের সাপেক্ষে করতাম তখন ইকুয়েশন বসাইতো অন্য 2টা, তখন ইকুয়েশন বসাইতাম হচ্ছে ওই 2টা, কোন 2টা, এই যে ইপি সমান হচ্ছে হাফ কে এ স্কোয়ার, হাফ কে x², আর ইকে সমান হচ্ছে হাফ কে ইন্টু a² - x²। তো তোমাকে তাহলে এই সূত্র দিয়েও করা যায়। এখন যেহেতু ওরা বলেই দিছে, ওরা কার সাপেক্ষে বলছে,
ওরা বলছে হচ্ছে তোমাকে এক্সের সাপেক্ষে, যেহেতু তোমাকে এক্সের সাপেক্ষে বলছে ওই এক্সওয়ালা ইকুয়েশন বসাবা, এক্সওয়ালা ইকুয়েশন বসাবা। আর যদি তোমাকে সময় বলতো সময়ের ওয়ালা ইকুয়েশন বসাইতা। সময়ওয়ালাটা করাইছি, এক্সওয়ালাটা তোমরা ইসেনশিয়াল দিয়ে করে নিবা, নিজেরাই পারবা। এক্সের মান এই যে এক্সওয়ালাটা করবা বিভব শক্তি এটা দিয়ে, গতিশক্তি এটা দিয়ে। তোমাকে বলছে এক্সের মান একবার হচ্ছে a/2, আরেকবার হচ্ছে a/2, আরেকবার হচ্ছে a। তাহলে তুমি এক্সের জায়গায় একবার বসাবা a, আরেকবার জায়গায় বসাবা a/2। তাহলে এক্সের জায়গায় এখানে a বসাবা, এখানে a বসাবা, a এর মান তো দেওয়া আছে, সেই মানটা বসায় ক্যালকুলেশন করবা, দুইটাকে যোগ করবা, আনসার যা বের হবে। এবার তুমি a/2 বসাবা, a এর মান দেওয়া আছে, a/2 বের করবা, ক্যালকুলেশন করে যা আসে তা দেখবা যে দুই ক্ষেত্রে আমাদের সেম আসে। সো আজকের ক্লাস এতটুকু পর্যন্তই। তাহলে তোমাদের হচ্ছে কি, আর আমরা আগামী ক্লাসে হচ্ছে নেক্সট ব্যাপারগুলো ধরবো আর কি। শেষ। আজকের ক্লাসটা মোস্ট ইম্পর্টেন্ট একটা ক্লাস। এই শক্তি থেকে কিন্তু আমাদের প্রশ্ন আসে ভালো, যদিও সোজা ছিল ব্যাপারগুলো, বাট গ্রাফিক্যাল জিনিসগুলো আমাদের অনেকে কেটে একটু ঝামেলাজনক হয়ে যায়, তাই একটু প্র্যাকটিস করবা। মনে হচ্ছে ভাই পারবো, কিন্তু বাসায় যেয়ে দেখবা যে দুদিন পর জিজ্ঞেস করলে আর পারবা না। সো তোমরা ইয়েটা করবা, হ্যাঁ তোমরা অবশ্যই হচ্ছে বাসায় ভালোভাবে প্র্যাকটিস করবে। আর একটু ওয়েট। আর তোমাদের হচ্ছে যে জিনিসটা বলতেছিলাম, আরেকটা ইম্পর্টেন্ট কথা, তোমাদের গত ক্লাস সেকেন্ড পেপারের কথা বলা হয়েছিল। হ্যাঁ, তো তোমাদের ওই সেকেন্ড পেপারের যে ক্লাসগুলো যে হবে, সেকেন্ড পেপারের ক্লাসগুলো হচ্ছে একটু অন্যরকম লেভেলের হবে। সেটা হচ্ছে মেইনলি যেরকম হবে, তোমার সেকেন্ড পেপারের প্রত্যেকটা বেসিক টু অ্যাডমিশন লেভেল পর্যন্ত তোমাকে লাইভের রেকর্ডেড ভার্সন দেওয়া হবে। ওগুলো দেখে তোমার পুরো ওদের বেসিক ক্লিয়ার হয়ে যাবে। এরপরে ওটা হচ্ছে তোমাকে রেকর্ডেড ক্লাস দেওয়া হবে। সেই রেকর্ডেড ক্লাসটা তুমি করার পর এরপরে তোমাকে একটা সলভ ক্লাস দেওয়া হবে, সব প্রবলেম নিয়ে একটা লাইভ সলভ ক্লাস। সেই সলভ ক্লাসে সকল কোয়েশ্চেন আনসার দেওয়া হবে। এটা গেল মানে একটা অধ্যায়। এরপর হচ্ছে তোমাকে যে কাজটা করা হবে, একটা সূত্রের ক্লাস দেওয়া হবে। পুরা অধ্যায়ের সবগুলো সূত্র একসাথে, ওই যে আমরা ভেক্টরের একটা সূত্রের ক্লাস দিয়েছিলাম সেম স্টাইলে সবগুলো সূত্র নোট করাই দেওয়া হবে। এবং এর পাশাপাশি পুরা অধ্যায় তার পাশাপাশি রিভিউ হয়ে যাবে একবার। এরপর একটা করে লাইভ এক্সাম হবে। লাইভ এক্সাম মানে তো অলরেডি বুঝো, তোমরা জানো অলরেডি। লাইভ এক্সাম মানে হচ্ছে লাইভে আমি এক্সাম নিব, আমি কোয়েশ্চেন দিব, তোমরা সলভ করবে একটা করে, আর সেই কোয়েশ্চেনটা আমি সাথে তোমাদেরকে আনসার বলে দিব। তো লাইভ এক্সাম হবে প্রত্যেকটা অধ্যায়ে, এভাবে প্রত্যেকটা অধ্যায়ে হবে। এবার বলবো হচ্ছে ভাইয়া লাইভ ক্লাসগুলো কখন হবে, সেগুলো হচ্ছে স্পেসিফিক ডেট দিয়ে দিব আমি। যেমন তোমাদেরকে এখন যেরকম মনে করো সপ্তাহে 3 দিন করে ক্লাস হচ্ছে, ওরকম না। তখন ব্যাপারটা হবে এরকম, এত তারিখে আমি তাপগতিবিদ্যার সলভ ক্লাস নিব, এত তারিখে আমি জটিল সংখ্যার সলভ ক্লাস নিব, এত তারিখে আমি চলতরিতের সলভ ক্লাস নিব, এত তারিখে আমি কোনিক্সের সলভ ক্লাস নিব। এই যে আমি বলে দিব কত তারিখে নিব, তার অন্তত মোটামুটি ধরো 10-15 দিন আগে বলে দিব। তখন তোমাকে যে কাজটা করতে হবে, ওই যে ডেটটা আমি বলবো সেই ডেটের মধ্যে তুমি ওই অধ্যায়টা পুরোটা কভার করে ফেলবা। জিনিসটা এমন, মানে জাস্ট লাইক এরকম তোমাকে একটা টার্গেট সেট করে দেওয়া হচ্ছে, এত তারিখে তাপগতিবিদ্যার সলভ ক্লাস। তাহলে তোমার টার্গেট কি, এত তারিখের আগে তোমাকে পুরো তাপগতিবিদ্যা পড়ে যত কোয়েশ্চেন আছে এত তারিখের আগে আমাকে করতে হবে সলভ ক্লাস। যেদিন সলভ ক্লাস তার ওই উইকেই সলভ ক্লাস, ওই উইকেই সূত্রের ক্লাস, ওই উইকেই আবার লাইভ এমসিকিউ। তাহলে এই এক সপ্তাহের ভিতর তোমার পুরো সব শেষ হয়ে যাবে। এবং এই প্রিপারেশানটা হবে বেস্ট প্রিপারেশান, কারণ তুমি একবার পুরো বেসিকটা ক্লিয়ার করে তুমি বই পড়ছো, প্রবলেম থাকলে প্রবলেমগুলা আমার থেকে সলভ করে নিছো, এতটুকু শেষ। এরপরেও তোমাকে আবার সূত্রের ক্লাস দিলে পুরোটা রিভাইজও হচ্ছে, সূত্রও লেখা হচ্ছে, আরেকবার রিভাইজ হলো। এরপরে লাইভ এক্সামের জন্য 2 থেকে 3 দিন টাইম দেওয়া হবে। যেহেতু তুমি ইমিডিয়েটলি পড়ছো, তোমাকে কিন্তু এখন আর 1 সপ্তাহ 2 সপ্তাহ টাইম দেওয়া হবে না, 2-3 দিন টাইম দেওয়া হবে। এই 2-3 দিন পরে যে তুমি লাইভ এক্সাম দিবা, তার জন্য তুমি আবার রিভাইজ দিচ্ছ, অটোমেটিক তোমার রিভাইজ হয়ে যাবে। এটা হচ্ছে আমার কাছে মনে হয়েছে অনলাইনের জন্য বেস্ট একটা ব্যাপার হবে। সো এভাবেই আমাদের চলতে থাকবে আর কি। তো এখন হচ্ছে তোমরা বলতে পারো যে ভাইয়া আপনি লাইভ ক্লাসগুলো কখন দিবেন, মানে টার্গেটগুলো কখন দিবেন। টার্গেটগুলো হচ্ছে আমাদের সামনে কোরবানির পরে আমি টার্গেট দেওয়া শুরু করব, এখন না। তো সেক্ষেত্রে হচ্ছে ভর্তির ব্যাপার হচ্ছে তোমাদেরকে তো অলরেডি আমি বলে দিয়েছিলাম যে সেক্ষেত্রে হচ্ছে প্রথমে শুরুতে হচ্ছে 2000 টাকা পেমেন্ট করতে হবে, 2000 টাকা যে কোনো একটা সাবজেক্টের জন্য। আর সেকেন্ড ইয়ারে ম্যাথ ফিজিক্স দুইটাই আমি পড়াবো। আর এখনকার মতো হচ্ছে ম্যাথ এবং ফিজিক্স একই গ্রুপে হবে না, ম্যাথ গ্রুপ আলাদা, ফিজিক্স গ্রুপ আলাদা, দুইটা সম্পূর্ণ আলাদা গ্রুপ। আর হচ্ছে সেকেন্ড ইয়ার হচ্ছে তোমাকে আবার
এই যে কি বলে সেকেন্ড ইয়ারের আবার কোনো মেসেঞ্জার গ্রুপ থাকবে না, কোনো এখন যেরকম মেসেঞ্জার গ্রুপ আছে ওরকম কোনো মেসেঞ্জার গ্রুপ থাকবে না, শুধু ফেসবুক গ্রুপ থাকবে। তুমি বলতে পারো ভাই ইম্পর্টেন্ট মেসেজগুলো হচ্ছে তোমার ফোনে মেসেজ চলে যাবে, আমি একটা সফটওয়্যার কিনতেছি, ওই সফটওয়্যারের মাধ্যমে হচ্ছে সবাইকে এট এ টাইম মেসেজ পাঠিয়ে দেওয়া যাবে। তো সেই কাজটা করার চেষ্টা করতেছি। আর তোমাদের নাম্বারগুলো কীভাবে কালেক্ট করবো, তুমি যখন সেকেন্ড পেপারে ভর্তি হবে সাথে সাথে তোমাকে একটা ফর্ম দেওয়া হবে, সেই ফর্মের মধ্যে তোমার নাম ঠিকানা 14 গোষ্ঠীর সব ঠিকানা দেওয়া আছে, ওইখানে আছে, সেখান থেকে আমি নাম্বারগুলোতে SMS করে দিতে পারবো। মানে ওইগুলো হচ্ছে তুমি দিবা, অটোমেটিক আমার ওইখানে থেকে এগুলো কী হয়ে যাবে, এক্সেলে সেভ হয়ে যাবে, সেই এক্সেল থেকে আমি কপি করি SMS করে দিতে পারবো। রিজভি ভাইয়া ভেক্টরের রিভিউ ক্লাসগুলো কি ইউটিউবে আপলোড করছেন? আসলে ভেক্টরের রিভিউ ক্লাসগুলো যখন নিছিলাম তখন একটা ঝামেলা হয়েছে, আমার ফোনে সামহাও কোনো ঝামেলা, কারণ তখন কয়েকদিন ফেসবুক অ্যাপসে ঝামেলা করছিল, যার কারণ হচ্ছে ওইখানে কিছু ক্লাস সেভ করা গেছে, কিছু ক্লাস সেভ করা যায় নাই, যার কারণে হচ্ছে আমার কাছে সবগুলো ক্লাস নাই, তো এখন ওগুলো আবার ডাউনলোড করে নিতে হবে, তো ওই কারণে হচ্ছে ওগুলো আর দেওয়া হয় না আর কি। এবার হচ্ছে অ্যাডমিট কখন থেকে শুরু, সেক্ষেত্রে বলে রাখি এটা যেহেতু অনলাইন অ্যাডমিশন, যেহেতু তোমার অনলাইন, তাহলে বিকাশে পেমেন্ট করতে হবে। এখন আমার কাছে তো মনে করো এরকম 10-12টা বিকাশ নাই, আবার বিকাশের একটা লিমিটেশনস থাকে যে প্রত্যেকটা দিনে, প্রত্যেকটা মাসে, তো লিমিটগুলো ক্রস করে ফেললে এবার তুমি সাড্ডি করলেও আর মনে করো আসবে না। তো সেক্ষেত্রে হচ্ছে ব্যাপার হচ্ছে আমি সাজেস্ট করতেছি যাদের মনে করো ফাইন্যান্সিয়াল কোনো প্রবলেম নাই, মানে এখন ভর্তিতে তোমাদের আপত্তি নেই, আমি মনে করবো তারা এখন থেকে ভর্তি হয়ে যাও, কারণ হচ্ছে এখন থেকে ভর্তি হলে আমি ওই গ্রুপ অলরেডি ডিরেকশন দেওয়া স্টার্ট করতেছি, ওই গ্রুপে অলরেডি কীভাবে কী করতে হবে না করতে হবে তার ডিরেকশন দেওয়া অলরেডি আমি স্টার্ট করতেছি। তো ক্লাসগুলোও দিয়ে দেওয়া হচ্ছে, না হয় একসাথে সবাই হইতে গেলে এবার সবাইকে দিতে আমার অবস্থা খারাপ হয়ে যাবে। আর সেক্ষেত্রে হচ্ছে যারা তোমাদেরকে আমি বলবো, যারা আমার রেগুলার স্টুডেন্ট, ভুলেও শর্ট সিলেবাস করবা না, ফুল সিলেবাস করবা। আর যারা তোমাদের বন্ধুবান্ধব আছে তারা কেউ শর্ট বা ফুল যে কোনোটাই করতে পারবে চাইলে, তাদেরকে আমার সাথে যোগাযোগ করতে বলিও, তো ওই ক্ষেত্রে হচ্ছে অ্যাডমিশন শুরু হয়ে যাবে আর কি। তো সেক্ষেত্রে আমি আবারও বলতেছি, যাদের বন্ধুবান্ধব আছে তাদেরকে বলি আমার সাথে যোগাযোগ করতে, তারা এখন থেকেই ক্লাস শুরু করতে পারবে। আর আমি তো ভর্তি হইলেই তো আমি ক্লাস দিয়ে দিব, তখন তারা ক্লাস শুরু করতে পারবে। দেন হচ্ছে আমার ডিরেকশন অনুযায়ী আমার ডেট টু ডেট আমি আমার কাজগুলো চালাবো। আর এই শুক্রবার কিন্তু আমাদের ফার্স্ট ইয়ারের এক্সাম আছে, লাইভ এক্সাম ভেক্টর, সো সেটাও মাথায় রাখবা, ফার্স্ট ইয়ার ভেক্টরের লাইভ এক্সাম আছে, অবশ্যই পড়াশোনা করে আসবা। রুবাইয়া রিজবি সেকেন্ড পেপারের ক্লাস কখন থেকে শুরু হবে? অলরেডি স্টার্ট হয়ে গেছে। আমি আগেই বলছি সেকেন্ড পেপারটা পুরোটা হবে হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, তুমি স্বাধীন, যত তাড়াতাড়ি তুমি শেষ করতে পারো তুমি তত আগাই গেছো। তুমি কী করবে, তোমাকে আমি ক্লাসগুলো দিয়ে দেওয়া হবে চ্যাপ্টার ভিত্তিক, আর হচ্ছে সেকেন্ড পেপারের শিটগুলোও কিন্তু কুইকলি দিয়ে দেওয়া হবে। তো সেক্ষেত্রে হচ্ছে তুমি একটা অধ্যায় তুমি নিজে কমপ্লিট করলা, তুমি যত তাড়াতাড়ি কমপ্লিট করবে অবশ্যই নোট করতে হবে, এটা বাধ্যতামূলক, অবশ্যই ক্লাসগুলো করার সময় নোট করতে হবে। আর যেহেতু রেকর্ডেড ক্লাস, কোনো স্ক্রিনশট তোলা লাগবে না, কিচ্ছু তোলা লাগবে না, তুমি যখন ক্লাস করতেছো তখন যদি নোট করতে হয়, থামাইতে হয়, তুমি থামাইতেও পারবা, সো সমস্যা নাই। ইভেন কারো যদি নেটে প্রবলেম হয়, যে বলবে আমার নেটের প্রবলেম, সে কিন্তু ডাউনলোডও করে দেখতে পারবে। সো ওভারঅল হচ্ছে সব ধরনের সার্ভিস আমি দিচ্ছি, তুমি নোট করে ফেলবা, তোমার দায়িত্ব। দেন হচ্ছে তুমি এখন তুমি বলতে পারবে তাহলে আপনি কীভাবে বুঝবেন আমি এই যে কী বলে আমি যাচাই করছি কিনা, বা আমি অ্যাকচুয়ালি ক্লাসগুলো করছি কিনা, আমি ঠিকঠাকভাবে করছি কিনা, আমি কীভাবে বুঝবো? আমি কয়েকটা ভাবে বুঝবো। এখন তুমি বলতে পারো ভাইয়া আপনার কি কোনো কমান্ড থাকবে না? অবশ্যই থাকবে। মায়েরা হাড্ডিগুড্ডে ভেঙে ফেলবো, কিছুদিন পর গার্জিয়ানের কাছে কলও যাবে। সেটা হচ্ছে কি, আমি তোমাকে একটা সলভ ক্লাস দেব, সেই সলভ ক্লাসের আগে তুমি কোয়েশ্চেন করবে না, কে কোয়েশ্চেন করতেছে কে করতেছে না সেটা তো আমি দেখবো। এখন তুমি বলতে পারবে সবার তো কোয়েশ্চেন নাও থাকতে পারে, যদিও ম্যাক্সিমাম কোয়েশ্চেন থাকার কথা না, তাহলে এটা দিয়ে বিবেচনা করা যাবে না। তবে যাদের কোয়েশ্চেন থাকবে এর মানে তারা ক্লাস করছে, যাদের কোয়েশ্চেন থাকবে না তারা ক্লাস করে নাই বলা যাবে না। এরপরে হবে হচ্ছে লাইভ সূত্রের ক্লাস। এই লাইভ সূত্রের ক্লাস লাইভে করতে হবে, তখন যাইয়ে বুঝে যাবে। এই লাইভ সূত্রের ক্লাস যদি করতে চাও তার আগে কিন্তু বেসিক ক্লাস শেষ করা থাকতে হবে। বেসিক ক্লাস শেষ করা না থাকলে লাইভ সূত্রের ক্লাস বুঝবাও না, নোটটাও কোনো কাজে দিবে না। বাট লাইভ সূত্রের ক্লাসটা তোমার যদি তুমি বেসিকটা ক্লিয়ার করে আসো তখন এটা প্রচুর কাজ দিবে। কেন কাজ দিবে? তুমি দেখো লাইভ ক্লাস সূত্রের ক্লাসটা বেশি সেরা একটা ক্লাস আমার কাছে মনে হচ্ছে। কেন? আমি একবারে শুরু থেকে লাস্ট পর্যন্ত প্রত্যেকটা সূত্র আমি বলতেছি, তুমি শুনতেছ, আবার তুমি লিখতেছ, তুমি শুনতেছ, তুমি লিখতেছ, তুমি শুনতেছ, তুমি লিখতেছ। এই ওভারঅল ব্যাপারটা আবার তুমি কিছুদিন আগে এটা পড়ছো, এখন সব জিনিস আবার আস্তে আস্তে মাথায় নাড়া দিচ্ছে।
এই জন্য এই জিনিসটা বেশি সেরা, এবং প্রত্যেকটা অধ্যায়ের জন্য এরকম দেওয়া হবে, প্রত্যেকটা অধ্যায়ের জন্য এরকম দেওয়া হবে। সো এটা হচ্ছে তোমার ইয়াটা আর কি, রুবাইয়ার এসবি ফার্স্ট পেয়ার চ্যাপ্টার 4 নোট কবে দেবেন? হ্যাঁ, এই যে শিটগুলো হচ্ছে আমরা আপডেট করতেছি, তো শিটগুলো আপডেট করতেছি, তো তোমরা কিছুদিনের মধ্যে পেয়ে যাবে। আমার শুক্রবার আমার একটা এই যে এক্সাম আছে, আমার শুক্রবার এক্সামটার জন্য আমাকে একটু হালকা পাতলা পড়াশোনা করতে হবে। সো শুক্রবার এক্সামটা আমি যদি দিয়ে দিই, এরপর হচ্ছে আমি ফ্রি। তো সেক্ষেত্রে হচ্ছে আমি শুক্রবার এক্সামটা দিয়ে শুক্রবারই আমি হয়তো বসে যাব, আর শুক্রবার বসে গেলে শুক্রবারেই তুমি অনেকগুলো শিট পেয়ে যাবা। মোটামুটি শুক্রবারেই হয়তো দেখা গেছে তুমি ফিজিক্সের যতগুলো অধ্যায় কাভার হয়েছে সবগুলো শিট আশা করি পেয়ে যাবা, আশা করি পেয়ে যাবা। তারপর হচ্ছে খালি পাবার যে এটা না, তুমি এক্সট্রা মানে একেবারে রেডিমেড সবগুলোই পেয়ে যাবা। যে অধ্যায়গুলো এখনও বাকি আছে সেগুলোরও শিট পেয়ে যাবা আগে ভাগে, কারণ আমার সব শিট রেডি করা আছে, শুধু আমাকে অল্প কাজ করা লাগতেছে। আর সেকেন্ড পেপারে তো হচ্ছে শুরু থেকে সব কিছু দিয়ে দেওয়া হবে। আমি ওগুলোর জন্য কাজ করতেছি, এক সপ্তাহ আমার সময় লাগবে শিটগুলো রেডি করতে। দেন হচ্ছে পুরো একবারে সেকেন্ড ইয়ার হচ্ছে সম্পূর্ণ গুছানো, এবং সেকেন্ড ইয়ার হচ্ছে স্বাধীনতা। যার এনার্জি যত বেশি সে তত আগায় যাবে, আর আমি তো তোমাদের পাশে আছি। এবার হচ্ছে লাইভ এক্সাম। সেকেন্ড ইয়ারে তো লাইভ এক্সাম বাধ্যতামূলক, মানে তোমার দিতেই হবে, পরীক্ষা অ্যাটেন্ড করতেই হবে। আর সেকেন্ড ইয়ারে তুমি ভর্তি হওয়ার সাথে সাথে তোমাকে একটা রোল দেওয়া হবে। সেকেন্ড ইয়ারে তুমি ভর্তি হবা না, ভর্তি হওয়ার সাথে সাথে তোমাকে একটা ফর্ম ফিল আপ করতে দেওয়া হবে। ফর্ম ফিল আপ করার পরই তোমাকে একটা এই যে রোল দিয়ে দেওয়া হবে। আমাদের মডিউল আছে স্পেশাল রোল, সেই রোলটা হচ্ছে তোমার রোল। ওই রোলের বেসিসে তোমাকে এক্সাম দিতে হবে। সো আমি যখন লাইভ এক্সাম নিব তখন কিন্তু দেখা যাবে কে কোন রোলটা আছে কোন রোলটা নাই। হ্যাঁ, তখন বুঝে যাবে যে রোলগুলা প্রয়োজনে আমি রোল কল করব, সমস্যা কোন জায়গায়। কথা ক্লিয়ার কিনা? কথা ক্লিয়ার কিনা? এবার অনেকে বলবো হচ্ছে ভাইয়া সময় পাচ্ছি না, সময় পাচ্ছ না কেন আমি বুঝতেছি না। ব্যাপারটা হচ্ছে এরকম যে সময় বের করে নিতে হয়, সময় কখনো পাওয়া যায় না, সময় বের করে নিতে হয়। ইটস নর্মাল, সময় কখনো পাওয়া যায় না। তুমি দেখবা এই যে আজকে সারাদিন কোনো কাজ করো নাই তাও তুমি সময় পাও নাই, আজকে সারাদিন পড়াশোনা করছো তাও সময় পাও না। এটা হচ্ছে মানুষের স্বাভাবিক বৈশিষ্ট্য। তো সেক্ষেত্রে হচ্ছে তুমি সময়টা তোমাকে বের করে নিতে হবে, গুছিয়ে নিতে হবে। আর তুমি যত দ্রুত সময়, তোমার একটা টার্গেট থাকবে, এক কথা আমার একটা টার্গেট থাকতে হবে, আমি টার্গেট ধরে আগাবো। আমাদের ম্যাক্সিমামের ঝামেলা হচ্ছে কি ভাই, পড়াশোনার ক্ষেত্রে তারা টাইম সেট করে। কেন রে ভাই, তোর টাইম সেট করতে হবে কেন? তোমার টাইম সেট করছো রাতের 3টা বাজে তুমি ঘুমাবা, এবার তোমার 2টা বাজে ঘুম আসছে। এখন তোমার কথা হচ্ছে টাইম যেহেতু সেট করছো 3টা বাজে ঘুমাইতে হবে, ও হুদাই 2টা থেকে 3টা বাজে সূত্র দূর, সূত্র কেন পড়তেছি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সময় 3টা বাজে নেই, মানে কোনো দরকার আছে? কোনো দরকার নেই। তুমি যেটা করবে সেটা হচ্ছে টার্গেট। আই নিড টু সেট মাই টার্গেট। তোমার টার্গেট সেট করতে হবে, তোমাকে টার্গেট সেট করতে হবে। ইভেন আমি এখনও পড়াশোনা করার সময়, আমি নিজেও তো, আমাদের তো পড়াশোনা করতে হয়, আমি নিজেও পড়াশোনা করার সময় কোনো টাইম সেট করে পড়ি না, আমি কি করি, আমি যে জিনিসটা করি, আমার নির্দিষ্ট কিছু শিডিউল আছে, আমি জানি যে এই শিডিউলের জীবনে আমি পড়তে পারবো না। ফর এক্সাম্পল এখন ক্লাস নিচ্ছি, পড়া সম্ভব না, তাহলে ক্লাসের আগে পরে আমি পড়তে পারবো। আমি সারাদিন যে টাইমে ঘুমাচ্ছি না সে টাইমে পড়তে পারবো, যে টাইমে আমি ওয়াশরুমে যাচ্ছি না সে টাইমে আমি পড়তে পারবো, যে টাইমে আমি রান্নাবান্না করতেছি না সে টাইমে আমি পড়তে পারবো, যে টাইমে আমি খানা খাচ্ছি না সে টাইমে আমি পড়তে পারবো, যে টাইমে আমি কোনো জায়গায় যাচ্ছি না সে টাইমে পড়তে পারবো। আর তোমার আবার সাডেন কিছু ব্যাপার আছে, যেমন তোমার আজকে এই কাজটা করার কথা না কিন্তু হঠাৎ করে করতে হচ্ছে। যেমন ফর এক্সাম্পল আমাকে আজকে সকাল 7টা বাজে উঠে ভার্সিটিতে যাইতে হয়েছে, কিন্তু এটা কোনো প্ল্যানিংয়ের মধ্যে ছিল না। কেন? কালকে হঠাৎ করে আমার রেজাল্ট পাবলিশ হয়েছে, দেন হচ্ছে আমাকে সার্টিফিকেটের জন্য রেজাল্টটা অফিসিয়ালি যখন বোর্ডে আসে তখন যে একটা অ্যাপ্লিকেশন করতে হয় আমার সার্টিফিকেটের জন্য, সেটার জন্য আমাকে সকালে ভার্সিটি যাওয়া লাগছে। এদিকে গাড়ি ঘোড়া বন্ধ, যাইতে হবে সুয়েট বাসে। আমি সকাল 7টা বাজে উঠে গেছি, চলে গেছি। এবার আসার সময় দেখি আর কোনো গাড়ি নেই, পরে রিক্সা করে আসছি। তো ব্যাপারটা হচ্ছে এরকম। তাহলে আমি যদি সেট করতাম যে হচ্ছে আমাকে আজকে ওই টাইমে পড়তেই হবে, এবার কি আমি রাস্তাঘাটে পড়াশোনা করতাম? জীবনেও সম্ভব না। তোমাকে করতে হবে কি, আমাকে আজকের দিনে আমি আমার জেনারেল কাজগুলা, যেমন তোমার কাজ হচ্ছে ভাই, যেমন মানুষের জৈবিক কিছু কাজ আছে, তুমি ওয়াশরুমে তো যাইতেই হবে। তাই যদি তুমি চিন্তা করো না ওয়াশরুমে গেলে আমার 5 মিনিট লস হয়ে যাবে, আমি একটু চাপাইয়া রাখি, এখন তুমি চাপাইয়া রেখে যদি পড়াশোনা করো, এই পড়াশোনাটা কি প্রশান্তিমূলক হবে নাকি অস্বস্তিমূলক হবে? অবশ্যই অস্বস্তিমূলক। আর অস্বস্তিমূলক পড়াশোনা মানুষের মনে না থাকার কারণ। সো স্বস্তিতে পড়তে হবে। ঘুম আসতেছে, পড়া যাবে না। কাজ করতেছি, পড়া যাবে না। ওয়াশরুমে আছি, পড়া যাবে না। ব্রাশ করতেছি, পড়া যাবে না।
নামাজ পড়তেছি, পড়া যাবে না। এক্সারসাইজ করতেছি, পড়া যাবে না। কি তুমি কি দিনে 24 ঘন্টা এগুলো করো? না। যে টাইমটা রিমেইনিং আছে ওই টাইমটাই উই নিড টু ফলো, উই নিড টু, আমরা কি বলতে পারি, এটা আমাকে ফুল টাইমটাই কাজে লাগাইতে হবে, মানে আমি যতটুকু কাজে লাগাইতে পারি। এবার কাজে লাগানোর জন্য তুমি যতটুকু কাজে লাগাইতে পারো, কিন্তু তোমাদের গোলটা আমি বুঝি না কেন তোমরা টাইম সেট করো। হ্যাঁ ভাইয়া আপনি ইন্টার থাকতে কয় ঘন্টা পড়ছেন, ভাইয়া আপনি অ্যাডমিশনে কয় ঘন্টা পড়ছেন, ভাইয়া বুয়েটে টিকতে হলে কয় ঘন্টা পড়তে হবে, ভাইয়া মেডিকেলে পড়তে হলে কয় ঘন্টা টিকতে হবে। মনে মনে বলি যে তোমার পড়তেই হবে না। আরে ভাই কয় ঘন্টা ব্যাপারটা কি, কয় ঘন্টা কি, এটা কোনো হিসাব বুঝি না। ঘন্টা কোনো ব্যাপার না, তোমাকে দেখতে হবে আমার আজকের দিনের জেনারেল কার্যাবলী শেষ করার পর জেনারেল কার্যাবলী বাদে রিমেইনিং যে টাইমটা আছে সেই টাইমটা আমার পড়তে হবে। তুমি বললে টানা 5 ঘন্টা আমাকে পড়তেই হবে, হবে না। তুমি মনে করো সকাল 10টা বাজে পড়তে বসলে, তুমি চিন্তা করলে যে আমাকে টানা 5 ঘন্টা পড়তেই হবে, কেন দুপুরে কি তুমি খাওয়া দাওয়া করবা না? সো এটা কোনো ব্যাপার না, তোমার রিমেনিং টাইম যেটা সেই টাইমে তুমি পড়বা। ওভারঅল হিসাব হচ্ছে আমার সারাদিনের কার্যাবলীর বাইরে রিমেনিং টাইমে আমি পড়াশোনা করব। আমাকে দেখতে হবে সেই টাইমে আমি পারফেক্টলি কাজে লাগাতে পারতেছি কি না। আমার এখন ক্লাস শেষ হয়েছে, আমি কি করতেছি, ক্লাস শেষ হয়েছে, আরে বাবা ক্লাস শেষ হয়েছে 2 ঘন্টা তুমি ক্লাসের দিকে তাকাই আসিলা, তোমার চোখে ব্যথা করতেছে, তোমার একটু আলসেমি করতেছে, তুমি একটু হাঁটাচলা করো, 1 কাপ চা খাও, প্রয়োজনে ফ্যামিলি কারোর সাথে 5-10 মিনিট কথা বলো না। তোমার কি করতে হবে, রিফ্রেশমেন্ট লাগবে, ক্লাস শেষ একটু রেস্ট নিতে হবে। তোমার রেস্ট কি, পায়ের উপর পা তুলিয়া মাথাটাকে নিচে দিয়া এভাবে ফোনের উপর তাকাইয়া তাকাইয়া স্ক্রল করতেই আছে। আরে বাপ এটা কি রেস্ট? এটা রেস্ট না, তোমাদের জন্য এটাই রেস্ট। এটা যদি রেস্ট হয়, আর কিছু বললাম না, এটা যদি রেস্ট হয় তাহলে রেস্টের বদনাম হয়ে যাবে রে ভাই। এটা বলে রেস্ট বলে। রিফ্রেশমেন্ট, তার ফেসবুকে ঢুকলে রিফ্রেশমেন্ট কেন রে ভাই? তো ফেসবুকে ঢুকলে যখন রিফ্রেশমেন্ট, ফেসবুকে তুমি কি করতেছো, ফেসবুকে তুমি তো স্ক্রল করতেছো। ভাই আমার ক্লাস করো, এর থেকে ভালো রিফ্রেশমেন্ট পাবা, কারণ ফেসবুকে হচ্ছে দুনিয়ার হাবিজাবি জিনিস আছে। আমার ক্লাসে পড়াও আছে, মজাও আছে, তো তুমি সেটা না করে আমার ক্লাস করো, তাহলে তো এটা বড় রিফ্রেশমেন্ট। না ভাইয়া আমার বিরক্ত লাগে। কেন ফেসবুকে স্ক্রল করতে বিরক্ত লাগে না? না ভাইয়া কোন দিক দিয়ে সমাজে আমি বলতে পারি না। ফাইজলামি যত সব, এগুলোর মায়েরা হাটগুট না বাংলে এগুলো ঠিক হবে না। ঠিক আছে, অনেক কথা বলে ফেলছি, কিছু মনে করিও না। বাট কথা হচ্ছে তুমি তোমার ম্যাক্সিমামটা দেওয়ার ট্রাই করো, কোনো না কোনো এক সময় তুমি তোমার ওইটা রিটার্ন পেয়েই যাবা। সো আজকে এতটুকু পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। অন্তর্দের ওই একটা কথা, আচ্ছা এই দ্বিতীয় পত্রে ভর্তি কখন হইতে হবে? আমি তোমাদেরকে বলবো যারা পারবা এখন থেকে ভর্তি হয়ে যাও আগে ভাগে, এটা আমার জন্য ভালো। সামনেও কোরবান আছে, বুঝছো তো, সামনে কোরবান আছে। আর তোমরা মনে করো যদি তাড়াতাড়ি ভর্তি হয়ে যাও, মনে করো ভাইয়ের বিবাহ টিবাহ হইলেও সুবিধা হবে। তো এখন ব্যাপারটা হচ্ছে ক্লাস তো রেকর্ডেডগুলো আছে, কিন্তু কথা হচ্ছে ওই যে যেমন তুমি বলতে ভাইয়া ওই যে 5টা অধ্যায় ফ্রি দিচ্ছেন ওই গ্রুপগুলোতে, সেখানে কি আমাদের ইয়াগুলো হবে না? সেখানে হচ্ছে আমার এভাবে মেনটেন করা হবে না, মেনটেন করা হচ্ছে আমাদের পেইড গ্রুপগুলোতে, অন্তদের হইতো ওগুলো কি আবার হবে? আরে বাবা যেগুলো রেকর্ডেড ক্লাস সেগুলোতে রেকর্ডেড ক্লাস বেসিকগুলো আছেই, সেগুলো আবার কেন হবে? 1-2 বার কেন? আমি বললাম যে রেকর্ডেডগুলো আছে সেগুলো ফিক্সড, তার পাশে এক্সট্রা লাইভ অ্যাড হবে। সেই লাইভটা কখন অ্যাড হবে সেটা আমি বলে দিব, সেটা আমি ওইখানে ওই গ্রুপে আমি জানাই দিব। ওকে, আল্লাহ হাফেজ।